হ্যালো প্রিয় শ্রোতা, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি রিম্পি বলছি। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই খ্যাত বেয়াদব ছেলে একটা, দেখে চলতে পারিস না? ঢাকা ভার্সিটির ভিপি আর যুব নেতার মধ্যে অনেক ঝামেলা চলছে। ঝামেলাটা আজকে নয়, বহু আগে থেকেই চলে আসছে। ভিপির লোকেরা পুরো ভার্সিটি কন্ট্রোলে রাখে, যুব নেতাও বা কম কিসের। আশেপাশে সব লোকেদের এক জায়গায় করে ঝামেলা বাঁধিয়েছে একটাই নেশা, সেটা হলো ক্ষমতা দখলের প্রচেষ্টা। ক্ষমতা মানুষকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। কথায় আছে না, জোর যার মূল্য তার। কিন্তু দুনিয়াতে টাকা যার মূল্য তার। মানুষেরা টাকার পিছনে ছোটে, কিন্তু টাকা তাহলে কার পিছনে ছোটে? টাকা যার পিছনে ছোটে সেই হলো আসল ক্ষমতাবান, আর সেই হলো রাজা। ভার্সিটি গেটের সামনে আগের রাতে দুজনে ভিপি দলের লোকেদের লাশ ফেলে রেখে গিয়েছে কারা? ভিপির সন্দেহ যুবনেতার লোকেরাই এটা করেছে। তাই নিয়ে ভার্সিটির সামনের রাস্তায় বিশাল ঝামেলা। সেই ঝামেলা পোহাচ্ছে সাধারণ মানুষ। পুলিশও আসছে না এখানে, কারণ যেই আসুক কেউ বাধা দিলে তাকে মরতেই হবে। পুলিশদেরও তো প্রাণের মায়া আছে নাকি? পুলিশ আসেনি ঝামেলা থামাতে, সাধারণ কোনো লোকও এগিয়ে আসছে না। জ্যাম বেঁধে আছে, সবাই রিক্সাতে বসে আটকা পড়েছে। দূরের একটা রিক্সাতে সদ্য নতুন অ্যাডমিট নেওয়া নতুন শহরে আসা একটি ছেলে বসে বারবার রিক্সা মামার কাছে সময় জানতে চাইছে। রিক্সা মামা বিরক্ত হয়ে বলেই ফেলে, হুরমিয়া জানতো, অল্প ভাড়া দেয়া নাইমা হেঁটে যান। ছেলেটা ঠিক সেটাই করলো, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটা শুরু করে। বেশ কিছু সময় পর ভার্সিটির সামনে এসে পৌঁছালো, কিন্তু এখানে আরো বেশি জ্যাম, ভিড় আর ঝামেলা লেগে আছে। বিচার চাই। মিছিলের চারপাশ যেন বিদঘুটে মনে হলো ছেলেটার কাছে। ছেলেটা দেখতে বেশ হাবাগোবা, মাথায় কিছুটা বড় চুল। এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করে, ভয় কেউ হেঁটেও যাচ্ছে না, কিন্তু ছেলেটা ঠিক ভিড়ের মাঝখান থেকে হেঁটে চলে যাচ্ছে। একটা ছেলে তাকে টের পেল, চিল্লিয়ে ডাকলো, এই ব্যাগ ঝুলানো বয়, এদিকে আয়। ছেলেটা স্থির হয়ে দাঁড়ালো, কারণ সে বুঝে ফেলেছে ওরা তাকেই ডাকছে। ছেলেটা তবু ইশারায় বোঝালো নিজেকে ডাকছে কিনা। লোকটা বলল, হ্যাঁ তোকেই ডাকছি, এদিকে আয়। ছেলেটা সামনে এগিয়ে আসলো। কতগুলো ছেলে হাতে পিস্তল, লোহার রড আর দামি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি ডাক দিয়েছিল তিনি ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, বাবা তোর নামটা কি গো? জি ভাই, আমার নাম নিলয়। বাহ, নামটা তো মিষ্টি। তা বাবু, তুমি কোথায় যাচ্ছ? জি ভার্সিটিতে। এই জানিস না, আজকে কিছু খেলা হবে না, আজকে আমাদের মিছিল চলবে। আর এখানে থাকা যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই মিছিলে থাকবে। কারো এখান থেকে যাওয়ার অনুমতি নেই। যে যাবে তাকে গুলি করে মারবো, বুঝছিস? যা পিছনে গিয়ে দাঁড়া। কিন্তু আমার... মোটা গোছের জাহিদ নামের একটি ছেলে নিলয়ের গালে কষে একটা চর বসিয়ে দিল। বাকি ছেলেগুলো সবাই হো হো করে হাসতে থাকে। নিলয়ের গালে আরো একটি চর দিতে যাবে জাহিদ, তার আগে সোহাগ নামের নেতা টাইপ একটা ছেলে বলল, জাহিদ, এখন কোনো মারামারি নয়। রিফাত ভাইয়ের অনুমতি ছাড়া কেউ এখন লাশ ফেলবে না। বাদ দে, ওই চান্দু যা, লোকগুলোর মধ্যে গিয়ে দাঁড়া। সোহাগের কথা শুনে নিলয় ভিড়ের মধ্যে এসে দাঁড়ালো। না চাইতো সবাই রিফাত ভাইয়ের নামে জয়ের মিছিল করছে। চিৎকার করে সবাই রিফাত ভাই করছে। মিছিল শুরু হবে। ঠিক এমন সময় কে যেন গাড়ি নিয়ে আসলো। মাস্তান ছেলেগুলো সেদিকে ব্যস্ত হয়ে পড়ে, আর নিলয় ঠিক এটারই সুযোগে সেখান থেকে বেশ জোরে হেঁটে বলে যে দৌড়ে ভার্সিটিতে এসে পৌঁছায়। কোনো দিক না তাকিয়ে ও ভয়ে এক প্রকার দৌড়াতে থাকে। কোনো একটা ছেলেকে দাঁড় করিয়ে জানতে চাইলো ওর ক্লাসরুমের নাম্বারটা কততম ফ্লোরে, কিন্তু ছেলেটা বলার আগে নিলয়ের থেকে চলে যায়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। অনার্সের থার্ড ইয়ারে ক্লাস করবে বলে রুম খুঁজছে সে, কিন্তু নিলয়কে কেউই হেল্প করছে না, কারণ সবাই নিলয়ের ঢিলা ঢালা পোশাকের দিকে তাকিয়ে কোনো কথাই বলছে না। কেমন যেন সবাই নাক চিটকাচ্ছে। এমনিতে বাইরে ঝামেলা, তার উপর এমন উদ্ভট দেখতে ছেলেটাকে দেখে সবাই মজা নিতে থাকে, কারণ সবার কাছে নিলয় একজন খ্যাত ছেলে হয়ে গেছে। নিলয় এগিয়ে যায়, কেউ ওর সাথে ঠিক মতো কথা বলছে না। শেষে বিরক্ত ও হাঁপিয়ে যেয়ে একটি বেঞ্চে বসলো। বসার পরই শুনতে পেল, ও ভাই, ফুল নেবেন নাকি? নিলয় তাকিয়ে দেখে একটা পিচ্চি মেয়ে ফুল নিয়ে এসেছে।
এমনিতেই নিলয় রুম খুঁজে পাচ্ছে না, তার উপর এই ফুলওয়ালি। ঝাড়ি দিতে যাবে তার আগে মেয়েটি বলল, কি নতুন নাকি? ক্লাসরুম খুঁজে পাচ্ছেন না? কোন তো দেখি, কোন ডিপ? ডিপার্টমেন্ট হ্যাঁ, কোথায় যাবেন? সাইকোলজি ডিপার্টমেন্ট। তা তুই শুনে কি করবি? আমি ফুল তো সব ক্লাসে যাইয়া পেয়েছে আসি, সবাই আমারই চয়েস করে, তাই আমার কোনো বাধা নেই। এই রুম তো 4 তলায়, ডান দিকে দেখেন পাইবেন। ফুলওয়ালির কথা শুনে নিলয় তাড়াতাড়ি সেই দিকে যেতে থাকে। 4 তলায় উঠে ডান পাশের দিকে যেতে দেখে 28 নম্বর রুম। নিলয় বেশ তাড়াতাড়ি ওর রুমের দিকে এগিয়ে যেতে থাকে, যেন কোনো দিক ওর নজর নেই। খুব কষ্টে যখন নিজের ক্লাসরুম খুঁজে পেয়েছে, তাই তাড়াতাড়ি রুমে ঢুকতে যাবে, এমন সময় একটা মেয়ের পায়ে সামান্য পাড়া দিয়ে ফেলো ও। নিলয় কিছু বোঝার আগেই শুনতে পেল, এই বেয়াদব খ্যাত একটা ছেলে, চোখে দেখিস না? নিলয় একটু ঘুরে তাকায়। একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো অমায়িক সুন্দর, গলার ভয়েসটাও যেন বেশ মুগ্ধকর। নিলয় একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে যাবে, তার আগে মেয়েটা চিৎকার করে বলল, ছাগলের মতো চেয়ে আছিস কেন? কখনো কি মেয়েদের দিকে তাকাস নাই? তাকাবি কি করে? পোশাক দেখে তো বোঝাই যাচ্ছে মেয়ে। কেন, ছেলেদের দিকেও তোর তাকানোর ক্ষমতা নাই। কোথা থেকে যে এসব আসে, যত সব সকাল সকাল এসব খ্যাত মার্কা ছেলেদের দেখে গাটা জ্বলে গেল। নিলয় কিছুই বলল না, মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে যায় নিজের ক্লাসে। নিলয় বুঝে গিয়েছে এখানে কথা না বলাটাই শ্রেয়। কথা বললে না জানি আবার কি না কি শুনতে হবে তার। এমনিতেই নিলয় শান্ত শিষ্ট ভদ্র একটা ছেলে। ক্লাসে এসে দাঁড়াতেই সবাই নিলয়ের দিকে হা দৃষ্টিতে চেয়ে রইল। নিলয় চুপচাপ মাথা নিচু করে ক্লাসের একদম শেষে 2টা বেঞ্চের আগেরটাতে বসলো। নিলয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেল। একটা ঝামেলা থেকে সে কোনো রকমে পালিয়ে এসেছে, সোহাগদের কথা ভাবছে। কিছু সময় পর নিলয় দেখলো সেই মেয়েটা মানে যে কিছুক্ষণ আগে অপমান করলো, তিনি নিলয়ের 2 বেঞ্চ আগে এসে বসেছে। নিলয় মনে মনে বলল, তার মানে আমরা সেম ক্লাসের? প্রতিদিন কি অপমানিত হতে হবে আমার? যথারীতি ঠিক সময়ে ক্লাস শুরু হলো। নিলয় ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। কয়েক মিনিট পর নিলয় দেখলো ওর সামনের বেঞ্চে একটি ছেলে ওই অপমানিত করা মেয়েটার গায়ে কাগজ ছুঁড়ে মারতে। মেয়েটার সাথে সাথে ঘুরে তাকালো। নিলয় এমন কাণ্ড দেখে মুচকি হাসতেই মেয়েটা নিলয়কে অবাক করে দিয়ে উঠে দাঁড়ালো। জোরে জোরে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই ছেলেটা আমার গায়ে কাগজ ছুঁড়ে মেরেছে। কোন ছেলে? ওই যে ওই ছেলেটা, চোখে গোল চশমা পরা, চুলে তেল দেওয়া, দেখতেই খ্যাত। নিলয়ের কিছু বোঝার আগে স্যার এসে দাঁড়ালো ওদের পাশে। পিছনে থাকা ওই ছেলেগুলো বলা শুরু করে, স্যার, আমরাও দেখছি ওই ছেলেটা এমন করছে। স্যার নিলয়কে দাঁড় করিয়ে অনেক অপমানজনক কথা শুনিয়ে গেল। নিলয়কে কিছু বলার সুযোগও দিল না। সে ধপ করে বেঞ্চে বসে পড়ল। একটা ছেলে নিলয়ের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, কি মামা, কেমন দিলাম? নিলয় ক্লাস না করে বের হয়ে চলে আসে। বাইরে এসে ও শহীদ মিনারের উপর বসলো। অনেক মন খারাপ নিলয়ের। কত কষ্ট করে ভার্সিটিতে এসেছে, একটি মেয়ে কত কথা শোনালো, স্যারও অনেক বকেছে তাকে, আর বেয়াদব ছেলেগুলো টিটকারি মেরেছে। নিলয় মন খারাপ করে সিঁড়ির ওপর এসে বসেছে। তখনই অনুভব করলো পাশে কে যেন এসে বসলো। নিলয় ঘুরে তাকালো, দেখে সেই ফুলাওলি বসেছে। নিলয় বলল, কি ব্যাপার ফুলওয়ালি, এই দুটো ফুল এখনো বিক্রি হয়নি? আমার নাম ফুলাওলি না, আমার নাম মাহি। ও, বাইরে মারামারি হইতাছে, এমন অবস্থা বের হলে কুত্তাগুলো গুড়ি করে মারবো। ওদের মনে মায়া দয়া নেই, যাকে সামনে পায় তারে মায়েরা ফেলে। তুই এত কিছু জানিস কি করে? প্রতিদিন তো এগুলাই দেখি। নিলয় আর মাহি গল্প করছে। হঠাৎ কতগুলো বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করলো। ওই ছেলেগুলোর মধ্যে 2জন ছেলে 2টো বাইকে করে আসলো। মাহি বলল, জলদি লুকাই পড়েন, ওরা ডিপির লোক, ওদের কথা না শুনলে মারবে খুব। কেন, ওদেরকে কি সবাই ভয় পায়? হ্যাঁ, অনেক। আমি ভয় পাবো না। চুপ করেন, আহের আমার লগে। মাহি নিলয়ের হাত ধরে মিনারের পিছনে নিয়ে চলে যায়। গাড়িগুলো মাঠের মধ্যে এসে থামলো। বাইকের উপর দাঁড়িয়ে নোমান নামের একটি ছেলে হ্যান্ড মাইক নিয়ে পড়ল, ভার্সিটির সব ছাত্র ও ছাত্রীরা, আপনারা নিশ্চয় জানেন আমাদের 2জন লোকদের মেরে ফেলা হয়েছে। আমাদের ভিপি একটি মিটিং আয়োজন করেছে, আপনাদের সবাইকে যেতে হবে, কারণ ভার্সিটি আমাদের, আর এখানে সব কিছু চলবে আমাদের কথা মতো। নোমান কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মাহি নিলয়কে সামনে নিয়ে আসলো। মাহি বলল, যাক, পাইছে গেছি। ওরা আজকে কাউরে কিছু বলেনি। যাই হোক,
এইবার আমার বাড়িতে যাওয়ান লাগবো। কষ্ট হয়েছিল দেখা, এইখানে রোজ আইসা বসি। আপনি আমার জায়গাতে এসে বসেছিলেন, এখন যাই। মাই কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয়ও আর দাঁড়ায় না, ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। বিপির লোকেরা ভার্সিটির গেটের সামনেই দাঁড়ানো। যে ঢুকছে তার হাত চেক করে তারপর ভিতরে যেতে দিচ্ছে। নিলয় তার মতো করে হেঁটে ভার্সিটির দরজা ক্রস করবে, তার আগে সোহাগ ডাকলো নিলয়কে। নিলয় তাড়াতাড়ি সেই দিকে তাকালো। ওই চান্ত, এইদিকে আয়। নিলয় সেখানে যেয়ে দাঁড়ায়। জাহিদ এসে নিলয়ের হাত চেক করতেই বলল, ভাই, ও কাল দুপুরে মিটিংয়ে ছিল না। আমরা যে হাতে ছিল দিয়েছিলাম সেটাই নেই। নোমান এগিয়ে আসে, নিলয়ের শার্টের কলার টেনে ধরে বলে, তুই না এই ভার্সিটিতে পড়িস? জি ভাই। আমাদের ভিপিকে চিনিস? না ভাই, আমি তো নতুন। চুপ শালা, বা তোকে এখানেই ফেলে বুট জুতো দিয়ে চটকানি দেব। তুই কেন মিটিংয়ে যাস নাই? বাবা বলেছিল ঠিক মতো পড়াশোনা করতে, তাই এসব ভালো লাগে না। হালার পো, তোর এখানে কাপড় খুলে বসিয়ে রাখবো। কি হয়েছে, চিৎকার করছিস কেন? ভাই, ও কাল মিটিংয়ে ছিল না। সোহাগ এসে নিলয়ের চোখ থেকে চশমা খুলে নিল। সোহাগের চোখে নীল রঙের চশমা। নিলয়ের চশমা খুলে নিজের শার্টের হাতা দিয়ে মুছে নিল, তারপর আবার নিলয়ের চোখে পরিয়ে দিয়ে বলল, কালকে মিটিং ছিল, তোদের সবাইকে বলা হয়েছিল, যারা গিয়েছিল তাদের মার্ক করে রেখেছিলাম। ওদিকে টাকা, তুই ভার্সিটিতে নতুন, বিপি কেউ চিনিস না। যা, আজকে ছেড়ে দিলাম, পড়াশোনা কর, তারপর বাইরেটাকে আসিস। নিলয় সোহাগের কথা শুনে দূরে তাকালো। কয়েকজনকে খালি গায়ে মাঠের মধ্যে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। নিলয় কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে আসলো নিজের ক্লাসে বসে আছে নিলয় সেই বেঞ্চটাতে। স্যারের লেকচার খুব মনোযোগ দিয়ে শুনছে। আর সেই গতকালের মেয়েটি বসেছে আজ ফার্স্ট বেঞ্চে। স্যার বলল, আচ্ছা বলো তো, তোমরা যারা শিক্ষিত তারা বেশি মূর্খ, কথাটা কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণটা কি? হঠাৎ করে স্যারের মাইন্ড প্রসেসের প্রশ্ন শুনে নিলয় সবাই চুপ হয়ে গেল। নিলয় উত্তর শোনার অপেক্ষা করছে। স্যার সবার দিকে একবার তাকালো, আর নিলয়ও সবার দিকে তাকাচ্ছে। তখনই স্যার সেই মেয়েটিকে বলল, আচ্ছা নেহা, তুমি তো ফার্স্ট গার্ল, তো এই কথাটার লজিক কি বলো? নিলয় মনে মনে বলল, তাহলে মেয়েটির নাম নেহা? নিলয় উৎসুক দৃষ্টিতে চাইল। নেহা বসে থেকে উঠে দাঁড়ায়, স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করা শুরু করলো। তবে স্যার অনেকের কাছে কথাটি ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু সবাই কেমন চুপ হয়ে যায়। সবার উপর স্যার বিরক্ত হয়ে যায়। সাধারণ একটা প্রশ্ন, কেউ লজিক দিয়ে বোঝাতে পারছে না। নিলয়ও ঠিক এটা ভেবে মুচকি হাসলো, তবে এটা স্যারের চোখ এড়ালো না। তাই স্যার সবাইকে চুপ থাকতে বলে নিলয়ের দিকে জোরে বলল, এই ছেলে, নাম কি তোমার? হ্যাঁ, চোখে চশমা, উঠে দাঁড়াও। নিলয়। হাসলে কেন? নিলয় সে চুপ হয়ে থাকে। বেয়াদব ছেলে, পড়াশোনা তো করবে না, ক্লাস বেয়াদবি করবে। বলো তো, আমি মনে করি শিক্ষিত মানুষই মূর্খ হয় বেশি। কথাটা কি সত্য? যদি সত্য হয় তাহলে কারণ কি? স্যারের প্রশ্ন শুনে মাথাটা নিচু করলো নিলয়, ব্যাগের দিকে তাকিয়ে থাকে। স্যার আরো রেগে যেয়ে ঝাড়ি দিয়ে আবার বললেন, জানি তো পারবে না, কেন আসো সব ক্লাসে যত সব বেয়াদব ছেলে? জি স্যার, আমিও আপনার মতো মনে করি শিক্ষিত ব্যক্তিরাই সবচাইতে বেশি মূর্খ। কারণ শিক্ষিত ব্যক্তিরা সাধারণ থাকতে চায় না, তারা চায় অসাধারণ হতে। সবার সামনে নিজেকে একটু বেশি অসাধারণ করতে চায় তারা। আর এই অসাধারণের রাস্তায় বিরতহীনভাবে দৌড়াতে দৌড়াতে একসময় তারা তাদের অবস্থান, তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তখন তারা শুধুই তাদের অর্থটাকে প্রাধান্য দেয়। আর সেক্ষেত্রে যে কম জানে বা জানেই না, সে জ্ঞানী হয়ে থাকে। প্রতিটা মানুষই জ্ঞানী, যারা কম জানে তারা হলো সাধারণ। আর সাধারণ সবাই হতে পারে না, এটা একটা আর্ট। তাই তারা তাদের ধর্মীয় আচার বিধি মেনে চলে, সৃষ্টিকর্তার ভয়ে কাজ করে। অপরদিকে যারা বেশি জ্ঞানী, তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, ফলে তারা তাদের ধর্মকে ভুলে যেতে বসে। এর কারণে তারা অবশ্যই মূর্খ। নিলয় কথাগুলো তাড়াতাড়ি বলে শেষ করলো। কথাগুলো বলার পর সবার দিকে তাকাই ও দেখে সবাই নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, মদ স্যার নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের বলা কথাগুলো ওনার বেশ পছন্দ হয়েছে। এরকম একটা ছেলে এমন করে কথা বলবে তা কেউ বুঝতে পারেনি। নিলয় চুপ হয়ে রইল। স্যার বললেন, তুমি তো বেশ সুন্দর করে কথা বললে, যাক ভালো লাগলো। নিলয় কিছু বলল না। এভাবে ক্লাস শেষ হয়। কয়েকটা ক্লাস করে নিলয় বাইরে বের হলো। মাহিকে এক জায়গায় বসে খাবার খেতে দেখলো।
এখানে আসার পর নিলয়ের সাথে কেবলমাত্র মাহি নামের ফুলাউলি মেয়েটা কথা বলেছে। মাহিকে ওর বেশ পছন্দ হয়েছে, তাই নিলয় সেই দিকে যাচ্ছে। মাহির পাশে এসে দাঁড়ালো ও। একটা রুটি আর একটু আলু ভাজি দিয়ে খাবার খাচ্ছে। নিলয় মাহিকে বলল, কিরে তুই এই সময় এখানে বসে খাচ্ছিস? কি করব, একটু কাজ আছে। আপনি খাইছেন নাকি? আমার কথা ছাড়, তোর বাড়িতে কে কে থাকে? আমার কেউ থাকে না, এক খালের লোকে থাকি। হেই আমার ফুল বিক্রি করতে পাঠাইছে। কেন, তোর মা বাবা কোথায়? কি জানি, ময়রা গেছে হয়তো, জানি না। খালা কয় আমারে নাকি রাস্তার পাশে আমার মা ভাইরা গেছিল। আমার বাবাকে কেউ জানে না, বস্তির লোকেরা আমার জারস মাইয়া বইলা ডাকে। নিলয় কিছু বলল না। মাহি সেখান থেকে উঠে চলে গেল। মাহি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে নিলয়। বসে থেকে উঠে দাঁড়ালো ও। কয়েক পা এগিয়ে আসতেই সে দেখলো একটি ছেলে ওর দিকে বেশ জোরে দৌড়ে আসছে। ছেলেটার কাঁধে ব্যাগ। নিলয়ের সামনে এসে ছেলেটা বলল, আমি রকি, তোমার নাম কি? নিলয় কিছু বলল না। রকির দিকে একবার তাকালো। বেশ স্টাইলিশ একটা ছেলে রকি। নিলয়ের সাথে এসে এভাবে কথা বলবে ভাবা যায় না, কারণ নিলয় খ্যাত দেখতে। নিলয় কিছু বলার আগে রকি বলল, আমি জানি তোমার নাম নিলয়, তুমি তো কোনো দিকে তাকাও না। আমিও তোমার ক্লাসেই পড়ি, বন্ধু হবে? না। না কেন? বন্ধু এত সহজে হওয়া যায় না। চেষ্টা তো করতে পারে। বন্ধুত্ব আর ভালোবাসা দুটোই শুরুর আগে জেনে বুঝে যদি ভালো মনে হয় তখন করতে হয়। জানি। আর এটাও জানি তোমার ব্যক্তিত্ববোধ অনেক বেশি। স্যারের কাছে কথা বলার ধরন দেখেই তো বোঝা যায়, এই জন্য বন্ধুত্ব করতে এসেছি। আচ্ছা। নিলয় আর কিছু বলল না। সে হনহন করে হেঁটে চলে যায়। রকি কেবল নিলয়ের চলে যাওয়াটা দেখছে। তারপর পরের দিন নিলয় ভার্সিটিতে বসে আছে। ভিপির ছেলেরা আসলো ভার্সিটিতে। সব ছেলে মেয়েকে মাঠের মধ্যে ডাকলো। নিলয় সেদিকে খেয়াল করেনি। ও ব্যাগ থেকে সাইকোলজি বই বের করে পড়ার চেষ্টা করছে। শখ একটি মাইক নিয়ে বলল, সামনে আমাদের টাকসু নির্বাচন, সেখানে আমাদের যেতে চাই। আমাদের দলের সাথে সবাইকে যেন উপস্থিত দেখি। সবার উপর আমাদের লোকেরা নজর রাখবে। সবে সোহাগের বক্তব্য শুনতে থাকে। হঠাৎ নোমান দেখে নিলয় ছাড়া সব ছেলে মেয়ে তাদের কথা শুনছে ভিড় জমিয়ে। কিন্তু নিলয় চুপচাপ মাঠের একদিকে বসে বই নিয়ে পড়ছে। নোমান, জাহিদ আর ফাদ আসলো নিলয়ের সামনে। নিলয়ের হাত থেকে বইটা নিয়ে গম্ভীর হয়ে তাকালো। নিলয় বলল, কি ব্যাপার ভাই, আপনারা আমার বই নিচ্ছেন কেন? তোর নাম না নিলয়? জি, কিন্তু কেন? তুই আমাদের বক্তৃতা শুনছিস না কেন? দেখুন ভাই, আমার এসব রাজনীতি ভালো লাগে না। আমার একা থাকতে পড়তে ভালো লাগে। আমার বই দিন। উঠে দাঁড়া বলছি, চল আমাদের সাথে। আমাদের দলের হয়ে তুই সভা করবি, আয়। না ভাই, আমার বাবা বারণ করছে কখনো এসবে না জড়াতে। আর আপনারা কেন জোর করছেন? আপনাদের জোর করার তো কোনো অধিকার নেই। নির্বাচন করবেন ভালো কথা, কিন্তু যার যার স্বাধীনতা রেখে করবেন। নোমান নিলয়ের মুখে কথাগুলো শুনে একটা চর বসিয়ে দিল গালে। নিলয় মাথা নিচু করে ডান হাত মুষ্টিবদ্ধ করে নিল। বাম হাতটি ব্যাগের উপর রেখে বারবার নাড়াতে থাকে। নোমান নিলয়ের শার্টের কলার টেনে ধরে বলল, কুত্তার বাচ্চা, বেশি জ্ঞান দেওয়া শিখে গেছো। তুই জানিস না কার লোক আমরা? বিবি যদি একবার আসে ভার্সিটিতে, পুরো ভার্সিটি থমকে যাবে, বুঝেছিস? ভাই এত কথা বলার কি দরকার? শালাকে সবার সামনে নিয়ে র্যাক দিই। এটা ঠিক বলছেন ভাই, চলেন হারামিটাকে একটু রাগের মজা দেখায়। ফারাদ আর জাহিদ সেখান থেকে চলে গেল। নিলয় ডান হাত দিয়ে নোমানের হাত ধরে কলার থেকে হাত সরাতে সরাতে বলে, আমার জামার কলার ধরা আর আমার বাবাকে নিয়ে গালি দেওয়া দুটোই ধ্বংস বয়ে আনে। মানে? না কিছু না। শালা ভিলেনগিরি দেখাও, তোমার সবকিছু পিছন দিয়ে ভরে দেব। নোমান কথাটা বলে সেখান থেকে নিলয়কে টানতে টানতে নিয়ে যায়। সব স্টুডেন্ট নিলয়ের দিকে তাকিয়ে আছে। মাঠের প্রায় মাঝখানে নিয়ে আসলো নিলয়কে। নিলয়কে দেখে সবাই ভাবছে, কি হলো, ছেলেটাকে ওরা ধরে কেন আনলো? ফারাদ আর জাহিদ আসলো সেখানে। সবাই তাকিয়ে দেখে ফারাদের হাতে গোবর গোলা পানি আর জাহিদের হাতে মেয়েদের বুকের কাপড়। নোমান জাহিদকে বলল, তুই শালার গা থেকে শার্ট খোল, তারপর মেয়েদের এই ড্যাশ পরিয়ে দিয়ে দিবি নিলয়ের বুকে। এরপর ফারাদ, তুই এর মাথায় গোবরের পানি ঢেলে দিবি। শালা আমাকে বলে কিনা যে আমার কলার না ধরতে, ওকে তো আমি গুলি করে মারবো। নোমানের কথা মতো জাহিদ নিলয়ের কাছে আসলো। নিলয়ের গা থেকে শার্ট খুলে দিতে থাকে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে দাঁড়ানো। চারপাশে গোল হয়ে ভার্সিটির শত ছেলে মেয়ে তাকিয়ে দেখছে নিলয়দের। গা থেকে শার্ট খুলে দিল জাহিদ, তারপর মেয়েদের বুকের পোশাকটা পরিয়ে দিল নিলয়ের বুকের উপর। নোমান দুটো ইটের টুকরো নিয়ে আসলো, নিলয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দিল।
একদম মেয়েদের মতো লাগছে নিলয়কে। নোমান সবাইকে বলল, ছবি তুলে রাখো রে, কেউ যেন বাদ না যায় ছবি বা ভিডিও তুলতে। নোমান কথাটা শেষ করে নিলয়ের কাছে আসলো, কানের কাছে মুখে নেই। নোমান আবারও বলল, তোকে হিজড়া বানিয়ে দিলাম বুঝলি, একটা কথা মনে রাখ, কার হুমকি দিয়ে কথা বলতে দুটো জিনিস লাগে, একটা হলো সাহস মানে বুকের পাঠা থাকা লাগে, আর একটা হলো পিছনে লিড দেওয়ার মতো কতগুলো হাত বা ক্ষমতা। হ্যাঁ, তোর তো কোনোটাই নাই, তাই তোকে হিজড়া বানিয়ে দিলাম শালা। নিলয় নোমানের কথা শুনে মুচকি হাসলো। ওর এমন হাসি দেখে নোমান আরও রেগে যায়। ফারাদের দিকে ইশারা করলো মাথায় গোবর সহ পানি ঢালতে। ঠিক তখনই সেখানে দৌড়ে রকি চলে আসলো, সোহাগের কাছে দাঁড়িয়ে পড়ল। ও তো নতুন স্টুডেন্ট, মাত্র 2 দিন হলো এসেছে, আপনাদের নিয়মগুলো ও জানে না। এবারের মতো মাফ করে দিন ওকে। আমি কথা দিচ্ছি ওকে সব কিছু বুঝিয়ে বলবো, কখনো আপনাদের বিরুদ্ধে কথা তো দূর তাকাবেও না। প্লিজ ভাই, আমার বন্ধু হ, অনেক ভালো, প্লিজ ভাই দয়া করুন। সোহাগ ফারাদকে থামতে বলে। ফারাদ থেমে যায়। নোমানের দিকে তাকিয়ে সোহাগ ভাই বলল, চলে আয়, ছাড় ওকে, পরে এটা নিয়ে ভাবা যাবে। চল, পায়ের বাসায় মিটিং আছে, শেষ করতে হবে, ঝামেলা করিস না এখন। কিন্তু ভাই। চুপ কর, যা বললাম সেটা শোন, পরের পার কোনো বাধা দেব না। সোহাগের কথা শুনে আর কেউ কিছু বলল না নিলয়কে। ওরা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ভার্সিটির সবাই হাসছে নিলয়ের এমন পোশাক দেখে। রকি তাড়াতাড়ি নিলয়ের কাছে আসলো, গা থেকে মেয়েদের পোশাক খুলে শার্ট পরিয়ে দিল। ওখান থেকে টানতে টানতে নিয়ে আসলো ক্লাসে। রকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিলয়কে নানা রকম প্রশ্ন করে। ওরা ওই রকমই, শুধু শুধু ওদের সাথে তুই কথা বলে পারবি না, যা হয়েছে বাদ দে। আচ্ছা, তোর বাসা কোথায় রে? কেন? আরে বন্ধু না আমরা, বল। থাকছে, সব শোনা লাগবে না। ওরা কি ভার্সিটির ভিপির লোক? বাদ দে ওইসব, ওদের সামনে তেমন যাবি না। সবাই মজা নিচ্ছিল, তুই যে হেল্প করলি না কেন? এমনি বন্ধু তো, তাই। ক্লাসের সবাই নিলয়ের দিকে হাসি মাখা দৃষ্টিতে তাকাচ্ছে। এটা তার ছেলের হাসি। সবার ফোনে ফোনে এখন নিলয়ের ছবি মেয়েদের পোশাক পরিয়ে তোলা হয়েছে। নিলয় স্যার আসার অপেক্ষা করছে। কিছু সময় পর স্যার আসলো। স্যাররা কখনো ভিপি লোকেদের কিছু বলে না। কোনো স্যার যদি ভুলেও কিছু বলে তাহলে তাকে মেরে ফেলা হবে। এই জন্য নীরবে প্রতিনিয়ত নিলয়ের সাথে বাকিদের অত্যাচার সহ্য করতে হবে। স্যার ক্লাস শুরু করলেন। সবাই বেশ ক্লাসে মনোযোগী। নিলয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে। মাইকে আজ কোথাও দেখতে পাচ্ছে না। মেয়েটাকে ওর অনেক কাছে মনে হয়। স্যার পড়ানোর এক পর্যায়ে বলল, জ্ঞানই হলো শিক্ষা নাকি শিক্ষাই হলো জ্ঞান? মুহিত স্যারের এমন হুটহাট প্রশ্নে মাইন্ডের মধ্যে অনেকের অনেক কিছু ঘুরপাক খায়, কিন্তু কেউ যেন সঠিক জবাবই দিতে পারে না। উদ্ভট লাগে সব প্রশ্নগুলো ওদের কাছে। যথারীতি সবাই বোকার মতো বসে আছে, কেউ কিছু বলছে না। স্যার নেহার দিকে তাকালো। নেহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলা শুরু করে, স্যার, আমি মনে করি দুইটা একে অপরের সাথে জড়িত। শিক্ষার মাঝে তো জ্ঞান লুকিয়েই থাকে। একজন ব্যক্তি শিক্ষার মাঝে যে জ্ঞান অর্জন করে তাই দুটো একে অপরের সাথে জড়িত। ভালোই বলেছ। আর কেউ কি কিছু বলবে? স্যার, উনি যে ধারণাটা দিলেন সেটা ভুল। কারণ শিক্ষার মাঝে জ্ঞান যদি লুকিয়ে থাকতো তাহলে যারা শিক্ষা গ্রহণ করেনি তারা কি জ্ঞানী না, বা তাদের মাঝে কি জ্ঞান নাই? আসলে স্যার, আমরা বলি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, কথাটা কিন্তু একদিক দিয়ে ভুল। কথাটা কি এমন হলে হতো না যে মানুষ হয়ে লেখাপড়া করো? আসলে কথাটি বললাম কারণ আমরা জন্মগ্রহণ করার পরেই কি বিদ্যালয়ে আসি না। তাই প্রথমে পরিবার সমাজ হয়ে ওঠে আমাদের জন্য শিক্ষাগণ। এর থেকে যদি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করে মানুষ হতে পারি তবে সেটাই প্রকৃত শিক্ষা। বই বাদে মানুষ কিন্তু শিক্ষিত হয়, তার প্রমাণও বহু আছে আমাদের সমাজে। নীলয় কথাগুলো বলে একটা বড় নিঃশ্বাস নিল। কথাগুলো বলে নেহার দিকে তাকালাম। সে আমার দিকে চোখ বড় বড় করে দেখছে। শুধু সে নয়, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই স্যার বলল, বাহ, কি সুন্দর উত্তর, গুড বয়। আমি তোমাকে কি ভাবছিলাম, আর তুমি তার বিপরীত। সত্যি তুমি বেয়াদব না, ভালো ছেলে। স্যারের কথা শুনে নীলয় মুচকি হাসলো। কোনো দিকে না তাকিয়ে ও নিজের জায়গাতে বসলো। পাশ থেকে রকি জানায়, অনেক সুন্দর করে কথা বলিস তুই, স্যার তোকে অনেক ভালো বলল। নীলয় স্যারের দিকে তাকিয়ে মনে মনে একাই বলল, আমি মোটেও গুড বয় না। আমার মতো খারাপ ছেলে আর পাবেন না। যার কোমরে থাকে সবসময় পিস্তল গোছা, মানুষ মারতে হাত কাঁপে না, সে মোটেও গুড বয় না স্যার। নীলয় চারপাশে তাকানোর ট্রাই করে, কিন্তু হঠাৎ সামনে বসা নেহা নামের মেয়েটির দিকে চোখ আটকে যায়। নেহা নীলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নেহা ভাবছে,
কি একটা ছেলে, পোশাক দেখলে তো খুবই রাগ হয়। ভাবতাম অন্যরকম, কারোর সাথে কথা বলে না, তবে স্যারের সাথে ঠিকই বেশ সুন্দর করে কথা বলে, কেমন যেন একটা। ক্লাস শেষ করে আসলো। মাই একা বসে আছে, ওর হাতে আজ ফুল নেই। নিলয় ওর কাছে যেই বসলো। মাত্র 3 দিনে নিলয়ের সাথে মাহির বেশ সখ্যতা গড়ে উঠেছে। মাহিকে বলল, কি ব্যাপার, আজকে ফুল কোথায়, বিক্রি হয়ে গেছে? না, ফুল কিনছিলাম। এইখানে আসা কয়েকটা ছেলে, ওই যে সকালে তোমারে যারা শার্টগুলো অপমান করলো না, ওরাই কেড়ে নিয়ে নষ্ট করে দিয়েছে। আমি টেহা চাইলাম, আমারে টেহা না দিয়ে চর মারছে। আচ্ছা চিন্তা করিস না, নে এই টাকাটা রাখ। টাকা রাখুম কেন? আর তুমি টাকা কই পাইলা? গায়ে তোমার পুরনো কাপড়, নিজে কেড়ের মতো টাকা নেই তোমার। নে টাকা ধর, মনে কর অগ্রিম তোর ভাবির লাইগা ফুল কেনার টাকা দিলাম। যেদিন হবে সেদিন তোকে আগে দাওয়াত করব, বুঝেছিস? নিলয় কথা বলে মাইক থেকে উঠে চলে আসে। এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে ও হাঁটা শুরু করলো। হঠাৎ নিলয় শুনতে পায় কে যেন মেয়েলি কণ্ঠে ওর নাম ধরে ডাকছে। নিলয়, এই যে নিলয়। নেহাই তাকে ডাকছে। নিলয় থামে, ঘুরে তাকায়। নেহার কাছে এসে বলল, সরি। ইটস ওকে, বাই। নিলয় আর কোনো কথা বলল না, নেহার দিকে একবার তাকালো না। নেহা আরো কিছু বলার চেষ্টা করলো, কিন্তু নিলয় সেসব না শুনে নেহার কাছ থেকে চলে আসলো। নিলয় একটু দূরে এসে ঘুরে তাকালো। সে দেখে নেহা নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসলো, এরপর হনহন করে সেখান থেকে চলে আসে। তারপর সোহাগ, নোমান, জাহিদ, ফারাদ আরও অনেক ছেলে ইউনিভার্সিটির ভিপির বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। রিফাত ওনার নাম। রিফাতের জন্য সবে অপেক্ষা করছে। বেশ কিছু সময় পর রিফাত আসলো। রিফাতকে দেখে সবাই সালাম দিয়ে উঠে দাঁড়ায়। রিফাত ইশারায় সালামের উত্তর জানায়। সামনে ভিপি নির্বাচন, এখন ঝামেলা বাদ দে, কোনো প্রকার কারোর সাথে ঝামেলা করবি না। ভোট কমুক এটা কিন্তু আমি চাই না। এটা এদেরকে বোঝাও, নতুন একটা হাবা বোবা ছেলে আসছে ভার্সিটিতে, তার সাথে এরা ঝামেলা শুরু করে দিয়েছে, র‍্যাগ করছে। এসব কি নোমান? আপাতত এসব কিছু বন্ধ থাকবে। ভাই, ছেলেটা হাবাগোবা দেখলেও কথার ধরন আমার কাছে অন্যরকম লাগছিল। বাদ দে সব, আমি আছি অন্যরকম একটি চিন্তায়। জানি না সে আসবে নাকি এসে গেছে শহরে। কার কথা বলছেন ভাই? চিনবি না তোরা, পুরো দেশ তাকে ভয় পায়, সে তার মতো করে থাকে। ছাড়ে সব, কাজে মন দে। রিফাত ভাইয়ের কথা শুনে কেউ আর প্রশ্ন করলো না কিছু, সবকিছু ওদের মাথার উপর দিয়ে গেল। রিফাত হলো গত 10 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটি ভিপি পদে রাজত্ব করে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী বলতে কেউ নেই বলে ভুল হবে। আছে অনেকে, কিন্তু কারোর সাহস হয় না রিফাতের বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াবে। যেই দাঁড়ায় না কেন, ভিপি লোকেরা তাকে মেরে ফেলে। নিলয় ভার্সিটিতে আসে। আজকে ভিপি লোকেদের দেখতে পেল না ও। নিলয় আর চোখে সব দিকে তাকালো, কাউকে সে খুঁজে পেল না। নিলয় একা একা হাঁটছে। মাহি দৌড়ে আসে নিলয়ের পাশে। মাহি নিলয়কে দেখে বলল, ভাইয়া, আমি বলেছিলাম না ওরা আসলে লুকিয়ে যেতে, না হয় ওদের মতো করে কথা শুনতে। যদি দুটা যে কোনো একটা করতে, ওরা তোমাকে পৌঁছাতো না। এসব বাদ দে, বড় কলেজে এরকমটা হয়ে থাকে। তুমি ওদেরকে কিছু বলনি কেন? এমনিতে আমি তো দুর্বল। কিন্তু তোমার শরীর দেখে তোমাকে দুর্বল মনে হয়নি, যেন মনে হচ্ছিল তুমি কর্ণ এক ওই যে মারামারি করে না, কি যেন নাম, রেসলারদের মতো, তাই তো? নিলয় মুচকি হাসলো। মাই আর কিছুই বলল না। নিলয় আনমনে হেঁটে যাচ্ছে। ক্লাসের কাছাকাছি আসার পর নেহা তাকে ডাকলো। নিলয় ঘুরে তাকালো। নেহা বলল, আপনি তো খুব বেয়াদব, কাল কথা বললাম অথচ পাত্তাই দিলেন না, আবার বলছেন। আচ্ছা, আমরা তো সেম ক্লাসে পড়ি, তুমি করে বলছি ওকে। নেহার এমন কথা শুনে নিলয় সামান্য হাসলো। নেহা কপাল কুঁচকে নিলয়ের দিকে চাইলো। নিলয় পাত্তা না দিয়ে ক্লাসের দিকে যায়। সমস্ত ক্লাসে চুপচাপ থাকে নিলয়। রকি এসে দাঁড়ালো, ওর হাতে কয়েকটি পেপারস। সবার উদ্দেশ্যে রকি জানায়, সামনে ডাকসু নির্বাচন, আমাদের ভিপি রিফাত ভাই পোস্টার পাঠিয়ে দিয়েছে। এবারও তিনি প্রতিদ্বন্দ্বী ছাড়াই ভোটে জিতবে। এটা অন্যায়। সবসময় তিনি কেন এভাবে জোরাবে? কেন তিনি ভয় দেখিয়ে ক্ষমতা অর্জন করবে? তাহলে কে হবে তার প্রতিদ্বন্দ্বী? কে দাঁড়াবে ওনার বিপরীতে? কার এত সাহস?
রকি নেহার দিকে তাকিয়ে কতগুলো বলছিল। ক্লাসের সবাই তার চুপচাপ শুনছে। হঠাৎ রকির ওপর কে যেন একটা কাগজ ছুঁড়ে মারে। রকির আগে অজান্তে কাগজ প্রেরণকারীকে গালি দিল। নেহার বেঞ্চের ওপর কাগজটা এসে পড়ে। নেহা কাগজের ভাঁজ খুলে দেখলো, সেখানে বড় বড় অক্ষরে লেখা, রিফাতের বিপরীতে ভিপি পদে দাঁড়াবে রকি। কি লেখা কাগজে? পড়ে শোনা সবাইকে। আচ্ছা, ডাস্কুর নির্বাচনে রকি হবে রিফাতের প্রতিদ্বন্দ্বী। লেখাটা পড়ে সবাই অবাক হয়, যে যার দিকে ফিরে তাকাচ্ছে। রকির হাত পা কাঁপা শুরু করেছে। রিফাত ভাইয়ের লোকেরা একবার যদি জানতে পারে রকি ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাহলে রিফাত রকিকে ক্যাম্পাসের মধ্যে কুপিয়ে মেরে ফেলবে। রকির হাত থেকে পোস্টারগুলো পড়ে যায়। রকি দৌড়াতে উদ্যত হলেই নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় রকির পাশে এসে দাঁড়িয়ে পড়ল। আজকে থেকে আমাদের পক্ষ হতে রকি হবে ভিপি। আমরা সবাই তাকে ভোট দেব। রকি রকি রকি। নিলয়ের কথা শুনে কেউ সাড়া দিল না, কারণ যেই রিফাতের বিরুদ্ধে কথা বলবে বা বিরুদ্ধে স্লোগান দেবে, তার জিপ রিফাতের লোকেরা কেটে ফেলবে। এটা আজ নয়, অনেক আগে থেকেই হয়ে আসছে। এজন্য সবাই চুপ। নিলয় কিছু বলল না। সে সবার দিকে একটু করে তাকালো, তারপর নেহার দিকে তাকিয়ে বলল, মানুষ কখন চুপ থাকে জানেন? দুটো কারণে মানুষ চুপ হয়ে যায়। একটা কারণ অপমানে, আর একটা ভয়ে। এখানে থাকা সবগুলো লুজার ভয়ে চুপ হয়ে আছে। লুজারদের কাছে কখনো কিছু আশা করতে নেই। আমরা লুজার হলে তুই আরো বেশি লুজার। দেখেছিলি না, তোকে তো শালা হিজড়া বানিয়ে দিয়েছিল। তোদের মতো লুচাররা চুপ থাকে, তার মানে তোরা ভীতু। আর এই নিলয় যখন চুপ করে সহ্য করে, তখন সবার সামনে ভয় পাওয়ার ছবি দেখালেও চোখে থাকে হিংস্রতা। নিলয়ের হিংস্রতা মাফতে আসিস না, ভয়ে দম আটকে মরে যাবি। তাহলে কে দেবে রকিকে সাপোর্ট? কেউ ওর পাশে নেই। নিলয় মুচকি হেসে সেখান থেকে চলে যায়। যে ছেলেটাকে লুজার বলেছিল নিলয়, সেই ছেলে রিফাত ভাইয়ের লোকেদের কাছে ফোন করে। ছেলেটার নাম পাপন। পাপন ফারাদের কাছে ফোন করে, ভাই রকি আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে, নমিনেশন রেডি করেছে, আর পিছনে আছে নিলয় নামের নতুন একটি ছেলে। কি? আচ্ছা, আমরা দেখছি। ফারাদ ফোন কেটে দেয়। রিফাত ভাই জরুরি মিটিংয়ে ব্যস্ত, তাই সে কাউকে কিছুই বলল না। তারপর নিলয় ক্যাম্পাসে বসে আছে। ও কারোর সাথে কথা বলে না। ক্লাসের শেষের দিকে যেয়ে বসে। রকি ওর পাশে এসে দাঁড়ালো। রকির দিকে তাকালো নিলয়। রকির চোখে মুখে বিশাল ভয়ের ছাপ লেগে আছে। নিলয় রকির এমন ভয়ত মুখ দেখে না হেসে থাকতে পারল না। রকি নিলয়ের এমন অসহ্য মার্কা হাসি দেখে রকি বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, খুব আনন্দ হচ্ছে তোর? আমি আর বাঁচাবো না। কোথায় একটু সান্ত্বনা দিবি তোর ফাইজলামের জন্য? জানিস আমি আর তুই দুজনেই খুন হতে যাচ্ছি। আগে তোর চিন্তা কর, আমারটা ভাবা লাগবে না। আর আমি কোনো ফাজলামো করিনি। তুই ভিপি পদে ইলেকশন করবি। তাহলে আমার লাশটাকে কি রাস্তার কুকুর দিয়ে খাওয়াবি? নিলয় রকির এমন কথা শুনে ঠাস করে একটা চর বসিয়ে দিল গালে। নিলয়ের হাত থেকে এমন চর খেয়ে রকি কিছুই বলল না। আরও একটা চর দিতে যাবে। রকি ভয়ে গালে হাত চেপে ধরল। নিলয় তখন হো হো করে হাসতে শুরু করেছে। রকি অবাক হয়ে তাকিয়ে থাকে নিলয়ের এমন হাসি ভরা মুখটার পানে। রকি ভয়ে ভয়ে প্রশ্ন করল, তুই হাসছিস কেন? নিলয় গম্ভীর হয়ে বলল, প্রথম চরটা তৎক্ষণে খেয়ে গলি বল, আর পরের চরটা মারার আগে তুই নিজেই চুপসে গিয়েছিস। চরকে বাঁচানোর জন্য হাত দিয়ে গাল প্রোটেক্ট করেছিস। প্রথম চর হলো তোর জন্য শেখার বিষয়, আর পরের চরটা হলো তোর জন্য নিজেকে বাঁচানোর বিষয়। নিলয় আর কিছু বলল না। সে ক্যাম্পাস থেকে উঠে ক্লাসের দিকে যেতে থাকে। যথারীতি সে ক্লাসে পরিচিত শেষ বেঞ্চে যেয়ে বসলো। স্যার কিছু সময় পর এলেন। সবার উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সপ্তাহে তোমাদের সাপ্তাহিক এক্সাম নিব। সবাই প্রস্তুতি গ্রহণ করো ঠিকভাবে। সবাই চিন্তায় পড়ে যায়। আগেরবার এমন সাপ্তাহিক পরীক্ষার কথা চলছিল। মিরাজ নামের একটি ছেলে ভিপি পদে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করেছিল। তার কথাটা রিফাতের কানে চলে যায়। রিফাত এসে মিরাজকে সবার সামনে খুন করে। স্যারকে বলে, বাকিটা আমি সামনে নেব স্যার, ভোটটা আমারই দিন। রিফাত সেবার পাশ করে। সাপ্তাহিক এক্সাম শুরু হওয়ার পর মিরাজ তার রেজাল্ট জানতে পারেনি। তার আগে রিফাত ওকে মেরে ফেলেছিল। পুলিশ এসে কত যে খোঁজ নিয়েছে, কিন্তু একদিন গেল পুলিশ পরের বার আসে না। বাকি সব কিছু রিফাত তার নিজের আন্ডারে নিয়ে নেয়। এই জন্য যে কোনো কেস ধামাচাপা পড়ে থাকে। স্যার নিলয়ের কাছে এসে দাঁড়ালো। নিলয় বসে থেকে উঠে দাঁড়ায়। স্যার বলে, আচ্ছা নিলয়, তোমার বাসা কোথায়? নিলয় চুপ থাকে স্যারের কথা শুনে। কি হলো বলো? স্যার আমি একটু বাইরে যাব। ওকে।
স্যারের কাছ থেকে চলে আসলো নিলয়। ক্লাস থেকে সবার সামনেতে পেরিয়ে আসলো। বারান্দায় কয়েকবার পায়চারি করে নিল। ও মনে মনে অনেক কথা ভাবছে নিলয়। নিলয় পায়চারি করতে করতে নিজের মনে বলল নিলয়, আমি কি বলবো স্যারকে? যদি ওনার সামনে থাকতাম তাহলে স্যারের কথার উত্তর দিতে হতো। আর আমি চাই না কেউ আমার সম্পর্কে জানুক। আমি চাই না কেউ জানুক আমি মাস্তান দ্য কিলার। আমি খারাপ ছেলে। ফেলে আসা দিনগুলোর মতো চাই না আর আমি লাঞ্ছনা। বাইরে থেকে ক্লাসে আসলো নিলয়। সোজা বেঞ্চে যেয়ে বসলো। তখনই দেখে নেহা নিলয়ের দিকে তাকানো শুরু করে। নিলয় এখন সবার কাছে খ্যাত বাজে ছেলে হয়ে গেছে, কিন্তু নেহার এমন আর চোখে তাকানোর ব্যাপারটা সে মেনে নিতে পারছে না। নতুন কোনো রহস্য দেখা যাচ্ছে। এমন সময় স্যার বোর্ডের সামনে এসে বলল, আচ্ছা বলো তো তোমরা, মানুষ মরণশীল, এটা সবাই জানি। আমরা আমাদের কোনো এক সময় মরতেই হবে, কিন্তু আমরা মানুষরা কেন এত বড়াই করি? কেন দুনিয়াতে এত কিছু করি? স্যারের কথা শুনে পুরো ক্লাস নীরব হয়ে যায়। রকি নিলয়ের দিকে ইশারায় তাকিয়ে বলে, তুই বল, স্যার তোর কথাই শুনতে চাইছে। নিলয় রকির কথা শুনে মুচকি হাসলো। স্যারের প্রশ্ন শুনে ক্লাসের অনেকেই অনেক রকম করে উত্তর দিতে থাকে। স্যার কারোরটা গ্রহণ করেছে, আবার করছে না। নিলয় বসে বসে সব কিছু দেখছে। রকি হঠাৎ করে উঠে দাঁড়ালো। স্যারের দিকে তাকিয়ে সে বলল, স্যার নেহা তো ফার্স্ট গার্ল, তাই আমরা ওর কাছ থেকে জানতে চাচ্ছি। সবে একসাথে এস স্যার, নেহাই বলুক। নেহা উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো, স্যার আমরা সবাই জানি জন্মালে মরতে হয়, কিন্তু মানুষ সেটা ভুলে যায়। তাই সমাজে কুব্যবস্থার মধ্যেই পড়ে। মানুষ ভুলে যায় তার অবস্থানকে, তাই তারা দুনিয়ার মায়াতে পড়ে সব ভুলে বসে। আর কেউ বলবে? স্যারের কথা শুনে কোনো স্টুডেন্ট আর কিছু বলল না। তখনই সবাই দেখে পিছন থেকে কে যেন হাত তুলেছে। রকি নিলয়ের হাতটা তুলে ধরলো। নিলয় হাবার মতো একবার রকির দিকে, আরেকবার পুরো ক্লাসের দিকে তাকায়, কিন্তু স্যার তখনই বলল, নিলয় তুমি বলো। নিলয় বর্ষা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সে খানিকটা সময় চুপ থেকে আশেপাশে তাকিয়ে নিল। সবার মাঝে নীরবতা ভর করেছে, কিন্তু নেহা নিলয়ের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। নিলয় বলল, স্যার আমরা জানি মানুষ মরণশীল, এটাই জানি আমাদের কোনো এক সময় মরতেই হবে, কিন্তু আসল কথা হলো আমরা বড়াই করি কেন? আমাদের যে কোনো সময় চলে যেতে হবে ও পারে, তবু আমরা বড়াই করি। আসল কথা হলো মানুষের মন যত নরম ততটাই নিকৃষ্ট। কারণ আমরা উপরে উপরে যত যাই দেখাই না কেন, ভিতরে থাকে অহংকার, লোভ। মূলত লোভটাই আমাদের মনটাকে নিকৃষ্ট করে তোলে। ফলে আমরা ব্যভিচারে লিপ্ত হতে থাকি। দুনিয়ার সাময়িক সুখে তখন বিভোর হয়ে যায়। এর ফলে ভুলে যায় আমাদের মরণ সংবাদের কথা, যা এক চরম সত্য। সুতরাং মানুষের মনে সম্পদের অহংকার, লোভ উপরে ওঠার চেষ্টাতে বিভোর থাকা এসবের কারণে আমরা সব ভুলে বসি, তাই এত বড়াই করে চলেছি। নিলয় থেমে গেল, আবারও আর চোখে সবার দিকে তাকালো, কিন্তু ক্লাসে থাকা সবাই নিলয়কে অবাক করিতে হাততালি দিতে থাকে। নিলয় আবারও নেহার দিকে তাকালো। মেয়েটা সে কখন থেকে তাকিয়ে আছে নিলয়ের দিকে। হুট করে নিলয় দেখলো। নেহা মুচকি হাসলো। নিলয় একটু তাকিয়ে মাথাটা নিচু করলো। স্যার বলল, চমৎকার বলছো নিলয়। ধন্যবাদ স্যার। তুমি বললে না কোথায় থাকো? থাক না স্যার, কিছু অজানা। নিজেকে রহস্যময় রাখতে চাও? গুড। ক্লাস শেষ হয়। ক্যাম্পাস থেকে বের হতে যাবে নিলয়। তখনই নেহা আসলো নিলয়ের কাছে। নিলয় পাশ কাটিয়ে চলে যাবে। নেহা আবারও সামনে এসে দাঁড়ায়। নেহা বলল, আমি সরি। কেন? আসলে প্রথম দিন তোমাকে খ্যাত বেয়াদব বলে কত কথাই বলেছিলাম। হাসছো কেন? কারণ আমি যদি ক্লাসে ভালো কিছু না বলতাম, তবে তুমি কি এসে কথা বলতে? আমি খ্যাতি থাকতাম তোমার কাছে। সো ইটস ওকে, তুমি তোমার মতো থাকো। নিলয় নেহার থেকে চলে আসে। নিলয়ের মাথায় এখন অনেক চিন্তা। রকির ব্যাপারটা একটু ভাবতে হবে। রকি ভয় পেয়ে আছে। রকি জানে না কি হতে যাচ্ছে ওর সাথে। নিলয় মনে মনে অনেক কিছুই ভেবে চলেছে। তখনই নেহা দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয়ের দিকে কিছুটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাসা কোথায়? আর তুমি হুট করে থার্ড ইয়ারে ভর্তি হলে কেন? এমনি। বলো আমাকে, এভাবে কেন থাকো? তোমার কথা বলার ধরন আলাদা, কিন্তু ভাবখানা দেখো। বাড়ি কোথায় তোমার?
নিলয় চুপ থাকলো। নিহাকে ওর এখন ভালো লাগছে না। নিলয় যা লুকিয়ে রাখতে ভালোবাসে সেটা নিয়ে বারবার প্রশ্ন করলেও সে কখনো উত্তর দেবে না। তবে নিলয় নেহার কথা শুনে ওর দিকে তাকালো। কিঞ্চিত হেসে নিলয় ঘুরে চলে আসলো। ফুটপাত ধরে হাঁটছে নিলয় আর মনে মনে অতীতের পুরনো কথা ভাবছে। যে ছেলের দিকে তাকাতে মানুষ ভয় পেত, আজ সেই ছেলের সাথেই এখন কতগুলো লোক কথা বলছে। আসলে সবাই ঠিকই বলে, ভালো মানুষ হতে কোনো অর্থের দরকার হয় না। নিলয় ভাবেনি ভালো মানুষ হতে পারবে, তবে আজ মনে হচ্ছে ঠিক রাস্তাতেই যাচ্ছে ও। বড্ড মনে পড়ছে তার আব্বুর কথা। ওনার চলে যাওয়ার সময় শেষের কিছু কথা খুব মনে পড়ছে ওর। জোরে হেসে উঠল নিলয়। সবাই নিলয়কে খারাপ ভাবে, কিন্তু কেউ কোনোদিন জানতে চায়নি নিলয় কেন খারাপ হলো। সবাই নিলয়কে মাস্তান বলে পিছনে কতই না গালি দেয়, কিন্তু কেউ কোনোদিন জানতে চায়নি নিলয় কেন মাস্তান, কেন সে মাস্তানি করে। আসলে আমরা সবাই মানুষ, তবে আমাদের সঠিক মনুষ্যত্বের অভাব। আমরা পাপীকে ঘেন্না করি, কিন্তু তার পাপকে না। তারপর রকি ক্যাম্পাসে বসে আছে। নেহা, শিপন, নিরাত, লাবণী একসাথে বসে আড্ডা দিচ্ছে বলে ভুল হবে। রিফাতের নির্বাচন নিয়ে একটা মিটিং করছে। ক্যাম্পাসের সবাই চায় রিফাত যেন হারে, কিন্তু রিফাত একবার ক্ষমতা পেয়ে ও যে অত্যাচার শুরু করেছে আর তাকে সেই ক্ষমতা থেকে কেউ সরাতে পারেনি। ক্যাম্পাসে সবাই যে যার মতো বসে আছে। হঠাৎ কতগুলো বাইক আসা শুরু করে ক্যাম্পাসের মধ্যে। বাইকের সামনে হেডলাইটের উপর রিফাতের নামের পোস্টার মেরে রাখা কতগুলো ছেলে আসছে। কয়েকজন ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে চলে যায় পোস্টার নিয়ে। দুটো বাইক রকিদের দিকে এগিয়ে আসতে থাকে। ওরা সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। দুটো বাইকে 4 জন বসে আছে, সোহাগ, নোমান, জাহিদ আর ফারাদ। পিছনের সিটে বসে আছে নোমান আর জাহিদ। ওদের হাতে একটা করে হকি স্টিক। নেহাদের সামনে এসে বাইক থামালো। রকি নেহার পিছন দিকে যেয়ে দাঁড়ায়। নোমান নেমে এসে নেহার সামনে দাঁড়ালো। নোমান বলে, নেহা আপু, আপনার আব্বু একজন পরিচিত মানুষ, চাই না আমাদের দ্বারা আপনি অপমানিত হন, আর সেটা নিয়ে আপনার বাবার সাথে আমাদের ঝামেলা হোক, চাই না কিছু। এমনটা হলে আপনার বাবার লাশকে কখন, কোথায়, কিভাবে আপনার বাবার লাশ ফেলে রেখে গিয়েছে আপনি তার টেরও পাবেন না। তোমাদের দিন দিন এমন কাজগুলো দেখছি আর চলছে না। তাই নাকি? তা কে বন্ধ করবে? ওই রকির সামনে এসে দাঁড়া। রকি সামনে আসে না। শখ আবারও ডাকে রকিকে, কিন্তু রকি কিছুই বলল না। শখ বাইকে থেকে নামলো। কোমর থেকে পিস্তল বের করে পিছনে টেনে গুলির টিকার রিলোড করে নিল। রকি ভয়ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সামনে আসলো। সোহাগ পিস্তল হাতে নিয়ে হাসাহাসি মুখে বলল, শুনলাম তুই নাকি নির্বাচন করবি, বিপি পদে দাঁড়াবি, বল না, এদিকে আয়। রকি ভয়ে ভয়ে এগিয়ে যায় সোহাগের সামনে। সোহাগ ওর কাঁধে হাত দিয়ে হাসলো। জাহিদ এসে পাশে দাঁড়িয়ে বলতে থাকলো, ভাই অর্ডার দেন, হালার পোকে এখানে মেরে রেখে দেব, দেখি ওর কোন জনগণ ওকে নিতে আসে। হ্যাভ এ রিল্যাক্স ব্রো। রকি, খবর পেয়েছি তুই নাকি দাঁড়াতে চাচ্ছিস আমাদের বিপক্ষে, বল। সোহাগ কথাটা বলে রকির গালে পিস্তল দিয়ে একটা ঘুষি দেয়। আশেপাশে সব স্টুডেন্ট এক জায়গায় হতে শুরু করে। রকি মাটিতে পড়ার আগেই নোমান এসে ধরল। সোহাগের সামনে এনে দাঁড় করাই ওকে। রকি বলে, ভাই আমি কিছু করিনি, আমি ইলেকশনে দাঁড়াতে চাইনি। নিলয় মজা করে এমনটা বলেছে। আপনাদের নেতা রিফাত ভাইকে নিয়ে আমি কিছুই বলিনি। ভাই আমাকে মাফ করে দেন। শালাকে পিটা, নিলয়কে পরে দেখছি। সোহাগের অর্ডার মতো ওরা 3 জন এসে রকিকে পেটাতে থাকে। রকি চিৎকার শুরু করে। কয়েক মিনিট এভাবে পেটানোর পর রকি যেন আত্মরা হয়ে যায়। এমন সময় ওরা সবাই শুনতে পেল, আমার রিফাতকে অপছন্দ, তাই ওর বিরুদ্ধে আমি রকিকে ভিপি পদে দাঁড়াতে বলেছি। একজন ছাত্র হিসাবে ছাত্র নির্বাচনে সবার নিজস্ব স্বাধীনতা আছে। আমরা ঠিক করব আমরা কাকে ভিপি পদে দেখব। এখানে জোর করে ক্ষমতা কেড়ে নেওয়ার কারো ইচ্ছে মতো নয়। সবাই পিছনে ঘুরে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে সবাই অবাক হলো। নিলয় এভাবে সরাসরি রিফাতের লোকেদের সামনে এসে বিপক্ষে কথা বলবে তা কেউ কোনোদিন আশা করেনি। নিলয় এগিয়ে আসে। নোমান এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় নোমানের কাঁধে হাত দিয়ে তাকে সরিয়ে দিলে সামনে থেকে। রকির কাছে এসে দাঁড়ালো নিলয়। রকির হাত ধরে টেনে তুলল। রকিকে একটি বসার জায়গাতে যেয়ে বসালো নিলয়। তারপর ওদের কাছে এসে বলল, আমি বলেছি ওকে ভিপি পদে ইলেকশন করতে, আর ও এটাই করবে। ও তাহলে তুই ওই ছেলে? আমার লোকেরা তোকে হাবাবু বা বাবার পরও ঠিকও তোর সাথে ঝামেলা করেছিল। আমি হয়তো ভেবেছিলাম তুই নাদান একটা ছেলে, কিন্তু না, তুই বেশ কথা জানিস। ভাই শালাকে এখনই মেরে ফেলি। একটা কাক অবধি ওকে দেখতে আসবে না, কারো সাহস নেই, আর তুই রিফাত ভাইয়ের উপর কথা বলিস। শালা তোর সাহস দেখো অবাক হচ্ছি। ভাই একে মেরে ফেলুন এখানে।
সবাই দেখুক আমাদের উপরে কথা বললে কি হয়। সবাই ভয় পাক, শালাকে পিস পিস করে কেটে ভার্সিটির সামনে যে কুকুরগুলো বেড়ায় তাদের খাবার হিসেবে দিয়ে দেবো। চুপ কর, ভার্সিটিতে এমনি রকি নিয়ে ঝামেলা হয়েছে, পেটাকে তুলে নিয়ে চল, অন্ধকার ঘরে সারাদিন আটকে থাকবে, তারপর ওকে রিফাত ভাই বোঝাবে কি কি হয়, তার বিরুদ্ধে কেউ কথা বললে। নিলয়ের কাছে ফাহাদ আসলো, পায়ে জোরে সোরে একটি বাড়ি দিল নিলয়ের। নিলয় পড়ার আগে নোমান এসে ওর মাথায় বাড়ি দিল। এরপর রকি আর নিলয়কে তুলে নিয়ে যায় ভার্সিটি থেকে। ভার্সিটির সবাই নীরব হয়ে দেখতে থাকে, কি করবে ওরা বুঝতেও পারছে না। রিফাতের লোকেদের সামনে এসে কেউ সাহস করে বলতে পারবে না। নিলয় যতটুকু বলেছে এতে নিলয়কে তুলে নিয়ে গেছে ওরা। সবাই কালকে সকালে ওদের দুজনের লাশ দেখার জন্য প্রস্তুত হতে থাকে। নেহা ওর বাবাকে ফোন দেয়। নেহার বাবা আজাদ সাহেব মেয়ের ফোন পেয়ে চট জলদি রিসিভ করে। নেহা তাকে জানায়, বাবা, আমার 2 বন্ধুকে রিফাতের লোকেরা তুলে নিয়ে গেছে। কি করবো মামুনি বল, ওদের সাথে পেরে ওঠার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু তুমি তো ওদের থেকেও বড় ক্ষমতা ধরো। প্রাণে মায়া দয়া কার না আছে, আমি ওদেরকে শাস্তি দিলাম, কিন্তু পরে ওরা যে রাস্তায় এসে আমাকে মেরে ফেলবে তখন কি করবে? আইন কি আমাকে জীবিত ফেরত দিতে পারবে বল? নেহা ফোন কেটে দেয়। কিছুই করেনি ওর। সে যেন এরপর কাকে ফোন দেয়, কিন্তু তারাও কিছুই পারবে না বলে বুঝিয়ে দিল নেহা এখন কিছুই করতে পারবে না নিলয় আর রকিকে বাঁচানোর জন্য। রিফাত বসে আছে, ওর সামনে দুজনকে নিয়ে আসা হলো। দুজনের মাথা সহ মুখ কালো কাপড়ে ঢাকা, যেমনটা ফাঁসির আসামিকে পরানো হয়। রিফাত বলল, কাদেরকে তুলে এনেছিস? ভাই, এরা তারা যারা আপনার বিপক্ষে দাঁড়াতে চেয়েছে, আপনাকে অপমান করেছে, আপনাকে চায় না এরা, তাই মেরে তুলে এনেছি। আপনি নিজে এদেরকে বোঝাবেন আপনার বিপক্ষে গেলে কি হতে পারে। ওদেরকে গোডাউনে অন্ধকারে করে আটকে রাখ, রাতে দেখা হবে। রিফাত কথাগুলো বলে সেখান থেকে লোকজন নিয়ে চলে যায়। শোক আর নোমান এসে ওদের দুজন মানে নিলয় আর রকিকে অন্ধকার ঘরে নিয়ে এসে আটকে রাখে। রকির অবস্থা অনেকটা শোচনীয়, যেন সে জ্ঞান হারবে। একটি লোহার চেয়ারে দুজনের 2 দিকে ফিরিয়ে একসাথে হাত বেঁধে দেয়। তারপর বুকের সাথে দড়ি দিয়ে বেঁধে ওরা দুজন চলে যায়। যাওয়ার আগে নিলয়ের গালে একটা জ্বর বসিয়ে সোহাগ বলে, শালা অনেক কথা শিখেছ তাই না? অপেক্ষা কর, তোর লাশ কেউ খাবে না। রেডি থাক, আমরা আসছি। ওরা দুজন চলে গেল। রকি জোরে জোরে কাঁদতে থাকে। রকি একা একা বলতে থাকে, সব তোর জন্য এমন হচ্ছে। কেন তুই ক্লাসে আমার নামে জয়গান স্লোগান দিয়েছিলি? মা বাবা পাঠিয়েছিল পড়াতে, আর আমি আজ এখানে মরতে এসেছি। কে বাঁচাবে আমাদের? কি হবে এখন আমার? আমি মরতে চাই না, এভাবে কারো হাতে খুন হতে চাই না। রকির কথা শুনে নিলয় কিছুই বলল না, কিন্তু রকি কাঁদতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে দিয়েছে, হাত ছাড়ানোর জন্য কতবার টানাটানি করছে। অথচ নিলয় সে যে এসে বসেছে, মুখ দিয়ে একটা কথা বের করেনি, আর না ঝাপাঝাপি করছে। চুপচাপ বসে আছে ও। নিলয়কে এমন চুপচাপ বসে থাকতে দেখে রকি বলল, তোর সমস্যা কি? তোর কারণে আজ আমি মরতে চলেছি, আর তুই চুপচাপ হয়ে আছিস। আমাদেরকে কে বাঁচাবে? শোন নিলয়, আমি যা যা বলছি তাই কর। রিফাত ভাই আসবে, আমার বাঁধন যখনই খুলে দিবে তখনই দৌড়ে ওর পা ধরবি, পা ধরে কান্নাকাটি শুরু করে দিবি। কাঁদতে কাঁদতে বলবি আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম ভুল করব না, সবসময় আপনাদের দলে থাকবো। দেখবি উনি ছেড়ে দিবে। আমার কথা না শুনলে তোকে যে কি করব, প্লিজ ভাই তুই কথা শুনিস, রিফাত ভাইয়ের পা ধরে মাপ চেয়ে নিস। আবারও নিলয় কথা বলে না, সে চুপচাপ হয়ে বসে আছে। রকি বিরক্ত হয়ে আর কিছু বলার চেষ্টা করে। নিলয় রকিকে অবাক করে দিয়ে গান গাইতে শুরু করে। বসন্ত বাতাসে সৈগ গানটি গাইতে থাকে নিলয়। রকি নিলয়ের মুখ থেকে এই অবস্থায় গান শুনে বিরক্ত হয়ে যায়। রাগে দুঃখে সে অস্থির হয়ে পড়ে। রকি প্রশ্ন করল, তোর কি একটুও ভয় হচ্ছে না? কিসের ভয়? রিফাত এসে আমাদের মারবে, মেরে ফেলবে, তবুও ভয় করছে না তোর? মারে তো নেই, এত চিন্তা কিসের? আমি বুঝলাম না, তোর ওইরকম অবস্থাতেও কোনো চিন্তা কেন হচ্ছে না? কেন এত চুপচাপ শান্ত বা রিল্যাক্স মুডে আছিস? সময় হলে টের পাবি কি হবে কি হবে না। তুই চিৎকার কর বাঁচার জন্য। চিৎকার শুনতে আমার খুব ভালো লাগে, সেটা আমার কাছে একটি নেশার মতো যেন। কেউ বাঁচার জন্য চিৎকার করছে, আহা, শুনতে যে কি ভালো লাগে। কি হলো তোর? আমি না তোর ওই রহস্যময় কথায় কিছুই বুঝতে পারছি না। ওইসব বাদ দে, রিফাতের পা ধরে মাপ চাইবি, কান্না করে বলবি ছেড়ে দিতে। আমি কেবল সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করে তার চরণে পড়ে এভাবে মাপ চাই। সৃষ্টিকর্তা তৈরি কোনো মানুষের কাছে
মাথা নিচু করে মাপ চাওয়ার মতো কাজ করি না। আমি নিলয়, দ্য কিং অফ থাক কিছু না। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। রকি আর কোনো কথা বলল না। সে নিলয়ের এমন কথাগুলোর আগামাথা কিছু না বুঝলো এটা ঠিকই বুঝেছে, সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে জীবন ভিক্ষা চাইতে নেই, কারোর কাছে মাথা নত করতে নেই। একমাত্র সৃষ্টিকর্তার জন্যই এটা করতে হয়। দুপুর গড়িয়ে বিকেল হয়, তারপর আসে রাত। দরজায় ঠক ঠক শব্দ শোনা গেল। রকি বুঝতে পেরেছে রিফাতের লোকেরা এসেছে। রকি নিলয়কে আস্তে গলায় ডাকতে থাকে। নিলয় ওদিকে হেলান দিয়ে বেশ আরামসে একটা ঘুম দিচ্ছে। রকি বুঝতে পেরে নিলয়ের উপর আরও রেগে যায়, কারোর মুখ থেকে তখনও কাপড় সরানো হয়নি। 10 জন লোক রুমের মধ্যে আসলো। সবাই চারপাশে দাঁড়িয়ে আছে। সবার সামনে রিফাত এসে চেয়ারে বসলো। রিফাত বলল, কি ব্যাপার, ওদের মুখ থেকে এখনো কাপড় সরাসনি? একটু দেখতাম মুখটা। তা কে কি করছিল বল? ভাই এই যে স্মার্ট শরীর মানে দেখতে ছেলেটা হলো নিলয়, পাশেরটা হলো রকি। নিলয় রকিকে ফুসলিয়ে বলেছিল তোমার বিরুদ্ধে ভিপি পদে দাঁড়াতে, আর রকিও সেটার উপর নেচেছিল। তাই দুজনকে তুলে নিয়ে এসেছি। ডাকসু নির্বাচনে এবার কোনো প্রতিপক্ষ নেই আপনার। ভাই ওদেরকে মেরে ফেলুন, আর ঝামেলা ভালো লাগছে না। রিফাত হাতে পিস্তল বের করলো। জাহিদ এসে রকির মুখের কাপড় খুলে দেয়। রিফাতের দিকে তাকিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দিল, আর চিৎকার করে বলতে থাকলো, ভাই আমাকে মাফ করে দিন, আমি আপনার জন্য সব করব। আমি কথা দিচ্ছি ভাই, আমাকে মারবেন না। তোকে মারলে দেশ ভয় পাবে, আর তোকে ছেড়ে দিলে আজ না হোক কাল কেউ একজন আমার বিরুদ্ধে দাঁড়াবে। এইভাবে আস্তে আস্তে সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। আমি সেই ক্ষমতা, আর ক্ষমতার জন্য আমি সব কিছু করতে পারি। না মাফ করবো আর না বাঁচিয়ে রাখবো, সোজা ডেথ। ভাই আগে ওই হালাকে মারেন, সে বড় বড় কথা বলছিল, ওকে এখন নিঃশেষ করে দেন। মুখ থেকে এই কাপড়গুলো খুলে আমার সামনে নিয়ে আয়। রিফাতের কথা শুনে নোমান ধরে আনে নিলয়কে। রিফাতের সামনে বসিয়ে রাখলো। সোহাগ একটি বিয়ারের বোতল খুলে নিলয়ের মুখের উপর পানিগুলো ঢেলে দেয়। রিফাত বলল, আরে থাম, মুখটা খোল, ওকে দেখি কে এত বড় বড় কথা শুনিয়েছিল। রয়ে শুয়ে মারতে বেশ মজা লাগে। ঠিক আছে ভাই। ফারাদ এসে মুখের উপর থেকে কালো কাপড় সরিয়ে দিল। বিয়ার ঢালার কারণে নিলয়ের লম্বা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। মুখটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। রিফাত তাকিয়ে আছে সেই দিকে। রিফাত হাসি মুখে বলল, কি ব্যাপার, চুলগুলো একটু সরিয়ে দে, মুখটা দেখি। সোজা কপালে গুলি করে মারব ওকে। ওকে ভাই, আমি বেটার মুখ থেকে চুল সরিয়ে দিচ্ছি। জাহিদ এসে নিলয়ের কাছে দাঁড়ালো, হাত দিয়ে চুল সরিয়ে দিতে থাকে। নোমান জানায়, ভাই বেটাকে সাথে সাথেই মারবেন না, একটু খেলা করব তাকে নিয়ে। নোমানের কথা শেষ হতে জাহিদ চুলগুলো সরিয়ে ফেলল। রিফাত পিস্তল তাক করে ধরেছিল। নীলের মুখটা দেখার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দেয়। হাত থেকে পিস্তল নিচে পড়ে যায়। সবাই থেকে রিফাতের হাত পা কাঁপছে। ভাই কি হয়েছে, আপনি এরকম করে কাঁপছেন কেন? ভাই ঠিক আছেন আপনি? ওই তোরা কাকে ধরে এনেছিস? কেন, ও নিলয় আর ও রকি, ওদের সাথেই তো প্রথম থেকে ঝামেলা হয়েছে। রিফাত আরও কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু সব কিছুই যেন ওর ভয়ের তো শরীরে চুপসে যেতে থাকে। গলা দিয়ে যেন কথা বের হচ্ছে না রিফাতের। ভাই সোজা কপালে গুলি করেন। নোমানের কথা শুনে রিফাত কষে একটি চড় দেয় নোমানের গালে। সবাইকে অবাক করে দিয়ে রিফাত হাঁটু ভাঁজ করে বসলো নিলয়ের সামনে। রকি সহ সবাই বোকার মতো তাকিয়ে আছে রিফাতের দিকে। নিলয় তখনও মাথা উঁচু করে তাকায়নি। নিলয় এখনো কথা বলেনি। রকি দেখলো রিফাত নিজেই কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমাকে মাফ করে দেন, ওরা না জানি বেদবি করেছে। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন, আমি কিছুই জানি না, আমাকে মারবেন না। সবাই বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাতের দিকে। অবাকের সাথে বিস্ময় যেন সবার মনে একটাই প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে, আর তা হলো কে নিলয়? আর রিফাত ভাই কেন নিলয়ের মতো খ্যাত ছেলের কাছে ক্ষমা চাইছে? প্রশ্নটা সবার মধ্যে থাকলেও আপাতত কেউ কোনো জিজ্ঞাসাবাদ করছে না। যেখানে সবার বস রিফাত কাছুমাছু হয়ে নিলয়ের সামনে কথা বলছে, সেখানে বাকিরা আর কি বা বলবে? রিফাত নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নিলয় মাথা নিচু করে বসে আছে। সোহাগ, নোমান, ফারাদ, জাহিদ আর রকি হাবার মতো চেয়ে আছে সেদিকে। রিফাত সবাইকে অবাক করে দিয়ে বলল, ভাই হ্যাঁ আপনি এখানে? রিফাতের কথা শুনে নিলয় মুখ উঁচু করে তাকায়। রিফাত ভয়ে আরও চুপসে যায় যেন। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। রিফাত ওর পিছনে থাকা চেয়ারটা এনে নিলয়ের পিছনে রাখলো। কেউ কোনো প্রশ্ন করছে না, কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে। রিফাত নিলয়ের পিছনে চেয়ার রেখে এসে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসলো। রিফাত বলল, ভাই আমাকে মাফ করে দেন, হ্যাঁ আপনি চেয়ারে বসেন। আমি জানি না আপনি এখানে,
জানলে কখনো আপনার আশেপাশে যেতাম না। ওরা জানে না আপনি কে, জানলে ওরাও কখনো আপনার দিকে তাকানোর সাহস পেত না। আমাদেরকে মারবেন না প্লিজ। আরে ভাই কি সমস্যা আপনার? এরকম একটা নাদান ছেলের কাছে আপনি মাপ চাচ্ছেন কেন? শালা কে একটা পাঁচ মারলে আর খুঁজে পাবে না কেউ, তার কাছে আপনি মাপ চাচ্ছেন? ওকে আমি নোমান পুরো কথা শেষ করতে পারেনি। হঠাৎ করে সবাই শাট করে দুটো গুলি চলার শব্দ শুনতে পেল। সবাই দেখে নোমান ছিটকে পড়েছে কিছুটা দূরে। 9mm পিস্তলে দুটো গুলি কপালের ঠিক পয়েন্টে বরাবর চালানো হয়েছে। নোমানের কপাল থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। রকি লাফ দিয়ে উঠল। বাকি ছেলেরা সাথে সাথে রিফাতের মতো করে পিছনে যেয়ে বসলো, যেমনটা বাহুবলী মুভির মধ্যে দেখা যায় ঠিক যেন তেমন, তবে সেখানে থাকে বাহুবলী আর এখানে আছে মাস্তান জগতের রাজা নিলয়দা, মাস্তান কিলার। রকি ভয়ে নিলয়ের দিকে তাকাতে পারছে না। নিলয় চেয়ারে বসলো, এক হাত চেয়ারের এক পাশ দিয়ে রাখলো, ডান হাতে পিস্তল, পায়ের উপর পা তুলে দিল ও। মাস্তান জগতের ভয়ঙ্কর কিলার নিলয় বসে আছে। নিলয় সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট জ্বালায়। রিফাত নিজে এসে আগুন জ্বালিয়ে দিল। নিলয় সিগারেট জ্বালিয়ে উপরের দিকে মুখ করে ধোঁয়া ছাড়তে থাকে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, একটাই দেশ, একটাই শহর, গোটা কয়েক লোক নিয়ে শুরু হয় তোদের রাজত্ব, কিন্তু আমার পুরো পৃথিবী, গোটা কয়েক শত শহর আর নিলয় একাই সামনে থেকে রাজত্ব করে সব কিছুতে এখানে এসেছি আমার ইচ্ছেতে। যেতে হলে আমি নিজেই যাব। এই নিলয় কখনো অন্যের কথা শোনে না, এমনি সে নিজেই নিজের কথা শুনে চলে না। ভাই আমাদের মাফ করে দেন। নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, কিন্তু তুই আমার শত্রু না, এই জন্য তোকে মারবো না। তবে ফিবির কাজটা ঠিকঠাকভাবে চালাবি আর তোদের ছেলেদেরকে বলিস মানুষকে সম্মান দিতে। কিন্তু আমরা কেন তোর কথা শুনবো? আমি না কিছুই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? রিফাত ভাই আপনার কি হয়েছে? এই আবুল মার্কা ছেলের কাছে কিসের এত? জাহিদ পুরো কথা শেষ করতে পারল না। হয়তো সে বলতে চাইছিল নিলয়ের মতো একটি ছেলের কাছে কেন এত ভয় নিয়ে কথা বলতে হবে, কিন্তু জাহিদকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না নিলয়। জাহিদের বুকে গুলি এসে লাগে। জাহিদ কিছুটা দূরে ছিটকে পড়ল। জাহিদের লাশ দেখে সবাই ভয়ে চুপসে গেল। আর কেউ কোনো কথা বলছে না, কথা বলার সাহস কারোর হচ্ছে না। নিলয় বলল, আমি কে সেটা তোদের বস রিফাত ভালো করে জানে, তার থেকে সবাই শুনে নিস। আর হ্যাঁ, আজকের এই ঘটনা কিংবা এখানে যা কিছু হয়েছে সবটা এই মুহূর্তে ভুলে যাবি। কেউ যদি এই ব্যাপারে ইশারাতেও বলে কিছু, তাহলে তাকে মেরে ফেলবো। শুনে রাখ সবাই, এই নিলয় একবার যে বলে ঠিক সেটাই করে। কথাগুলো বলে নিলয় সেখান থেকে উঠে দাঁড়ালো। রিফাতের দিকে পিস্তল ফেলে দিয়ে সে ঘর থেকে বের হয়। রকি আর বসে না সেখানে, সেও দৌড়ে নিলয়ের পিছন পিছন বের হতে থাকে। রিফাত বসা থেকে উঠে দেয়। সোহাগ এসে ভয়ত কণ্ঠে বলল, ভাই ওকে। নিলয়, ওর জন্যই আজ আমি এখানে। ও না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। অতি ক্ষমতাধর মানুষের পেছনে লিড দেওয়ার মতো কেউ না কেউ থাকে, আর সেটা হলো নিলয়। আমাকে লিড করে থাকে। তাহলে নিলয় কে লিড দেয়? ওকে কেউ লিড দেয় না, ও একাই চলে। কাউকে কেয়ার করার সময় ওর নেই। নিজ হাতে পুরো জগৎ বানিয়েছে, সেখানে কেবল ওর রাজত্বই চলে। ও যেমন শান্ত তার থেকে বেশি ভয়ঙ্কর। তোরা অনেক বড় ভুল করেছিস। আজ হোক বা কাল ও তোদেরকে মারবে, তাই যদি পারিস শহর ছেড়ে চলে যা। রিফাতের কথা শুনে ওরা দুজন আরো ভয় পায়। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে গেল। ওদিকে রকি নিলয়ের পিছন পিছন হাঁটছে। রকি ভাবছে, নিলয় তাহলে সাধারণ কেউ না, সে মাস্তান জগতের রাজা। কিন্তু ও এই শহরে কি করছে? কেন এসেছে এখানে? শহরকে ধ্বংস করতে নাকি নিজের করে নিতে? কি চাই ও? রকি প্রশ্ন করার সাহস খুঁজে পাচ্ছে না। নিলয় পকেটে হাত গুজে হেঁটে যাচ্ছে। নিলয় রাস্তার পাশের একটি পিলারের উপর বসলো। পিলারের গায়ে অবস্থান লেখা, কুমিল্লা 250 কিলোমিটার। রকি সামনে এসে দাঁড়ালো। আশা করে গাড়ি চলে যাচ্ছে মেইন রাস্তা দিয়ে। রকি আমতা আমতা করে প্রশ্ন করলো, আপনি তাহলে সাধারণ কেউ না? আমাকে তুই আপনি করে কেন বলছিস? আপনি তাহলে সাধারণ কেউ না? অসাধারণ তো হতে চাই না। কেন এসেছিস তুই এখানে? জানতে পারবি সময় মতো। এখন চল, আর শোন, কাউকে কিছুই বলবি না। এ ব্যাপারে নিশ্চিত থাক। ওরা দুজন হাঁটতে থাকে। কালো রাতের আধারে দুজন মানুষ অন্ধকারে মিলিয়ে যেতে থাকে। কেউ কারোর সাথে আর কথা বলছে না। নিলয় পরের দিন ক্যাম্পাসে আসে, বই হাতে নিয়ে বসে আছে। পাশে মাহি বসা, ফুল হাতে ওর। নিলয় প্রশ্ন করলো, মাহি, তোর পালিত মা বাবা তোকে আদর করে? পালিত বাবা একজন মাতাল,
আমাকে দিয়ে ও কাজ করে। মা যখন থাকে না, শয়তানটা আমার গায়েও হাত দেয়, জোর করতে চায় আমার উপর। রাগ হয় তখন খুব, তাই না? ইচ্ছে করে ওকে মেরে ফেলি। আচ্ছা, তোর ইচ্ছে একদিন পূরণ হবে। থাক রে, উঠি এখন। নিলয় কথাটা বলে সেখান থেকে উঠে দাঁড়ালো। কিছু দূর এগিয়ে যেতেই সেখানে নেহা আসলো। নেহা নিলয়কে দেখে অবাক হয়, কারণ রিফাত এই অবধি যাদেরকে ধরে নিয়ে গেছে তার কখনো আর বেঁচে ফিরে আসেনি। নেহা এই ব্যাপারে প্রশ্ন করতেই যাবে, কিন্তু সেখানে রকি চলে আসে। রকি তাড়াতাড়ি বলা শুরু করে, নেহা, তুমি হয়তো ভাবছো কিভাবে আমরা এখনো জীবিত আছি। রিফাতের পা জড়িয়ে অনেকবার কান্না করেছিলাম। সে বলেছে ওর হয়ে কাজ করতে, তাই প্রয়োজনে বাঁচিয়ে রাখবে আমাদের। লজ্জা করলো না? এত বড় হয়েও তোমরা একটা ছেলের কাছে কেঁদে কেটে মাপ চাইছো, ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতে। যাই হোক, তুমি যাও, আমার নিলয়ের সাথে কথা আছে। ওকে, যাচ্ছি। রকি সেখান থেকে চলে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। রকির এমন আচরণ, কথা বলা নিলয় শুনে হাসছে, তবে নেহা এটাই সত্য বলে ধারণা করে নিয়েছে। রকি কিছু দূর যেয়ে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলল, এটা ধরো। কি এটা? নোটস। আগামী সপ্তাহে তো এক্সাম, তাই তোমাকে দিচ্ছি। লাগবে না। মানে? তুমি তো নতুন, জানো না যে কেমন হবে এক্সাম? দরকার নাই বললাম না। নিলয় ঝাড়ি দিয়ে কথাটা বলল। নেহার মুখের দিকে তাকিয়ে আছে নিলয়। নেহাও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে অবাক করে দিয়ে নেহা নিলয়ের হাত ধরে ঘাসের উপর বসালো। নিলয় কিছু বলার আগে নেহা বলল, কে তুমি? তোমার বাসা কোথায়? এভাবে কেন কথা বলো? গম্ভীর কেন থাকো? এত ভাব নিয়ে চলো কেন? দেখতে খ্যাত, অথচ ভাবখানা দেখলে মনে হয় রাজকুমার। কে তুমি? নিলয় মুচকি হাসলো। নেহার এমন প্রশ্ন শুনে নিলয় কিছুটা অবাক হলেও হাসি দিয়ে নিজেকে সামলে নিল। তবে বোকা দৃষ্টিতে তাকিয়ে নিলয় প্রশ্ন করে, কেন জানতে চাও? কেন আমি কে? আমি জানতে চাই কারণ আমি দেখেছি তুমি কারোর সাথে মিশো না, কারোর সাথে কথা বলো না, শুধু রকির সাথে ছাড়া। তবে রকি যদি নিজের থেকে কথা বলে তবেই তুমি ওর সাথে কথা বলো, তাই ভাবলাম। কি? আমি জানি মানুষ প্রেমে ছ্যাঁকা খেয়ে এমন হয়ে যায়, তাই ভাবলাম তুমি হয়তো ছ্যাঁকা খেয়েছো। নেহার দিকে তাকিয়ে নিলয় আর নিজেকে সামলাতে পারল না, জোরে জোরে হেসে উঠল ও। বেশ কিছু সময় ধরে হাসলো নিলয়, কিন্তু নেহাকে কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। মনে মনে নিলয় বলে, কি বলে মেয়েটা, যা ইচ্ছে তাই। আমি নাকি প্রেমে ছ্যাঁকা খাবো? এটা কোন ধরনের কথা? নিলয় ক্লাসে এসে বসে। রকি আজ সামনের দিকে বসেছে। নিলয় খাতা আর কলম বের করে পড়াগুলো তৈরি করার চেষ্টা করলো। ঠিক তখনই নিলয় বুঝতে পারলো কে যেন ওর পাশে এসে দাঁড়িয়েছে। মুখ তুলে তাকাতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে, হাতে একটি কাগজ। রাগী মুখে নেহা নিলয়ের দিকে তাকাচ্ছে। নিলয় কি হয়েছে জানতে চাওয়ার আগেই নেহা বেশ ঝাড়ি দিয়ে জোর গলায় বলা শুরু করে, ছি নিলয়, তোমাকে আমি ভালো ছেলে মনে করেছি, আর তুমি কি না সবার মতো আমাকে ভালোবাসি বলে দিলা? তোমার মতো খ্যাত ছেলে আর বেয়াদব ছেলে আর একটাও নাই। ভাবছিলাম তোমাকে হেল্প করব, তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ করব, কিন্তু মানে কি? নিলয় নেহার কথা শুনে অনেক বেশি অবাক হয়ে পড়ল। কাগজে ভালোবাসি লিখে শেষে তোমার নাম দিয়ে আমাকে কাগজ ছুঁড়ে মেরে বলছো মানে কি? বেয়াদব একটা, মন চাইছে থাপ্পড় দেই। নিলয় আরো অবাক হয়। তাতে নেহার হাত থেকে কাগজটা কেড়ে নিল। কাগজে লেখা, নেহা, তোমাকে আমি ভালোবাসি। তোমার নিলয় তোমাকে ভালোবাসবে অনেক বেশি। কাগজে এমন লেখা পড়ে নিলয় নিজেই অবাক হয়। সে খাতা কলম বের করছিল পড়া তৈরি করার জন্য, কিন্তু হঠাৎ করে নেহা এসে এমন কিছু বলবে তার জন্য নিলয় কেন ক্লাসে সবাই প্রস্তুত ছিল না। রকি বোকার মতো তাকাচ্ছে। নিলয় ঘুরে তাকায়। নেহার পিছনে বসা কয়েকটা ছেলে মুচকি হাসছে। নিলয় বুঝে যায় কাগজটা তাদের মধ্যে কেউ একজন ছুঁড়ে মেরেছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নেহার দিকে কাগজটা দিয়ে ভদ্রভাবে বলল, এই যে শুনুন, আমি কাগজ ছুঁড়ে মারিনি, আপনার পিছন থেকে কেউ একজন মেরেছে। ফাজলামো হচ্ছে। তোমার টেবিলের কাগজ কলম পড়ে আছে, লিখেছো তুমি আর মারছে অন্য কেউ। শোনো, আজ মাফ করে দিলাম, নেক্সট টাইম এমন কিছু দেখলে তোমার খবর আছে। নেহা নিলয়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল। নিলয় বেঞ্চের উপর একটা ছোট্ট করে ঘুষি দেয়। নিলয়ের মাথায় রাগ উঠে সে চলে গেল। নিলয়ের মন চাচ্ছে ওর ব্যাগ থেকে পিস্তলটা বের করে পিছনে থাকা ছেলেদের কপালে শাট শাট করে গুলি করতে। এরপর নেহাকে মেরে সে চলে যাবে অন্যদিকে। কিন্তু পরক্ষণেই ওর আব্বুর কথা মনে পড়ে। আব্বুর কথা মনে পড়তে চুপ হয়ে বসে পড়ল বেঞ্চে। কিছু ভালো লাগছে না ওর, তাই ক্লাস থেকে বের হয়ে চলে আসলো।
আজ নিলয়ের আব্বুর মৃত্যুবার্ষিকী। মনে মনে তার আব্বুর শেষ কথা স্মরণ করার চেষ্টা করছে। ওর আব্বু তাকে বলেছিল, নিলয়, আমি জানি তুই রাগী, তাই রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রাখিস। মনে রাখিস, প্রকৃত বীর সেই যে তার রাগকে নিজের কন্ট্রোলে রাখতে পারে। কখনো হুটহাট রাগ দেখাবি না। রাগ দেখানোটা খুব খারাপ। রাগের কারণ সবকিছু হারিয়ে যায়। মানুষকে ভালোবাসবি, তোর শত্রুকেও সবসময় ভালোবাসা দেখাবি। আমাদের সবার নেতা হযরত মুহাম্মদ, তিনি নিজেও শত্রুদেরকে ভালোবেসেছেন। ওনার দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পাননি। ওনার দেখানো পথ অনুসরণ করিস আর নিজের খেয়াল রাখিস। একটা কথা, সব শত্রু কিন্তু বন্ধু না, আবার সব বন্ধু বন্ধু না। মানুষকে চেনাটা বড়ই কঠিন। সহজে কাউকে চেনার চেষ্টাও করবি না, এতে তুই নিজে পস্তাবি। ভালো থাকিস। নিলয় ক্যাম্পাস থেকে বের হয়। বাবার কথা ভাবতে ভাবতে সে হেঁটে যাচ্ছে। কিছু দূর গিয়ে দেখে একটা গাড়ির পাশে মাহি ফুল হাতে নিয়ে পড়ে আছে। গাড়ি থেকে একটা ছেলে নেমে মাহির গালে কয়েকটা চড় দিতে শুরু করলো। নিলয় দৌড়ে যায় সেই দিকে। মাহিকে ছেলেটা মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, রাস্তার মেয়ে, তোর সাহস কি করে হয় ময়লা হাতে আমার দামি সুটে হাত লাগাতে? তোর হাত আমি কেটে ফেলবো। নিলয় যে মাহিকে সেখান থেকে টেনে তোলে। ছেলের দিকে তাকিয়ে বলল, কি ভাই, বাচ্চা মেয়েকে কেন মারছেন? হালার পো, তোকে কৈফিয়ত দিতে হবে। কে তুই? টোকার নেতা না গিয়ে? দেখতে তো সেটাই মনে হচ্ছে। এই টোকাইদের নেতা তুই? হালা, তুই আমার গায়ে হাত দিলি কেন? ছেলেটা কথা বলে নিলয়কে একটা ধাক্কা দেয়, কিন্তু নিলয় পড়ল না। সে কয়েক পা পিছিয়ে যায়। নিলয়ের দিকে ছেলেটা এগিয়ে আসে। নিলয় তাকে বাধা দিয়ে বলে, দেখুন ভাই, আপনি একটু বেশি রিয়াক্ট করছেন। একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করতে গিয়েছে, আপনি এভাবে তাকে পারবেন কেন? ওই তোর সমস্যা কি? তোকে আমি এখানে মেরে ফেলবো, বুঝেছিস? চিনিস আমাকে? আপনার দামি কোটের অনেক দাম, তাই না? ওয়েট। নিলয় রাস্তার আশেপাশে তাকায়। কলার খোসা পড়ে আছে। নিলয় সেটা তুলে নিয়ে ছেলেটার কোটের উপর ছুঁড়ে মারল। অনেকটাই ময়লা লেগে গেছে। মাহি জোরে জোরে হাসে। ছেলেটা বলল, শালা, তুই জানিস না কত বড় ভুল করেছিস তুই? এই প্রিন্সকে চিনিস না শালা। পরে চিনলেও হবে। নিলয় কথাটা বলে মাহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিন্স নামের ছেলেটা পকেট থেকে ফোন বের করলো। ওপাশ থেকে রিসিভ করতে প্রিন্স বলে, এক কুত্তার বাচ্চা লুজার আমার সাথে মিসবিহেভ করেছে। ওর ছবি তুলে নিয়েছে। শালাকে খুঁজে বের করে তুলে নিয়ে আই। কুত্তার বাচ্চাকে বোঝাবো আমি কি চিনিস। সাথে একটা বাচ্চা মেয়েও থাকবে। যেভাবেই হোক, যখন খুশি ওকে তুলে নিয়ে আই। আপনি রিল্যাক্স করেন, ছবি পাঠিয়ে দেন। প্রিন্স ছবি পাঠিয়ে দিল। ট্রাফিক জ্যামে আটকা পড়েছিল প্রিন্স। জানালা খুলে বাইরে দেখতে যাবে, তখনই মাহি আসে ফুল নিয়ে। প্রিন্স প্রথমে গালিতে ওঠে। মাহি আরও একবার ফুল দিতে যায়, কিন্তু প্রিন্স না শোনায় হাত দিয়ে ডাকে প্রিন্সকে। আর তখনই প্রিন্স গাড়ি থেকে নেমে মাহিকে মারা শুরু করে। এরপর পরের দিন নিলয় ভার্সিটিতে আসছে। ভার্সিটির মেন গেটে দুটো কালো রঙের গাড়ি দাঁড়ানো আছে। অপরিচিত লোক, কারণ গায়ে কালো শার্ট, দামি জিন্স, ভিতরে সাদা টি শার্ট পরা। ভার্সিটির কোনো স্টুডেন্ট মনে হচ্ছে না ওদের। নিলয় একবার ওদের দিকে তাকালো। আগামীকাল এক্সাম, তাই তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে ও। এর আগে যখন এক্সাম হতো তখন মাস্তানি করে পাশ করতো নিলয়। জোর খাটিয়ে স্যারকে পিস্তল দেখিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু এখন সেটা করা যাবে না। নিলয় চাইলেও করতে পারবে না। নিলয় নিজের বেঞ্চে যেয়ে বসলো। সামনের বেঞ্চে তাকিয়ে দেখে নেহা আজও তাকিয়ে আছে ওর দিকে। নিলয় মনে মনে বলল, কি মেয়ে বাবা, অপমান করবে আবার দেখবেও। কালকে তো কত কথা শোনালো, সবার সামনেই কত অপমান করলো। নিলয় কথাগুলো সামনের দিকে তাকিয়ে ভাবছিল। তখনই লেকচারার স্যার রুমে আসলো। তিনি এসেই বললেন, কাল এক্সাম, সবাই ভালো করুক এটাই চাই। স্যার, সবাই আর কই বলেন, ভালো তো একাই করে একজন, সে হলো নেহা। তা ঠিক, নেহার কাছ থেকে প্রথম কেউ নিতে পারবে না। সব সময় ক্লাসে যে কোনো এক্সামে টপ হয়ে থাকে। ওনাদের কথা নিলয় মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে শুনছিল, দর্শকের মতো। মনে হচ্ছিল ও নিলয় চাইলেও মাস্তানি করে প্রথম স্থান কেন, কলেজটাকেও নিজের আয়ত্তে নিতে পারে, কিন্তু নিলয় সেটা করবে না। এখানে সে মাস্তানি করতে আসেনি। নিলয়ের নতুন শহরে আসার পিছনে বিশাল একটি কারণ ছিল, আর সেই কারণের পিছনে রয়েছে ওর বাবা। স্যার সবাইকে বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে বললেন, বিশেষ করে নেহাকে তিনি দাঁড় করালেন। নেহার দিকে তাকিয়ে স্যার প্রশ্ন করলেন, তোমার মনে সাধারণত দুটো রং রয়েছে, সেই দুটো রং কি কি আর কেন রয়েছে? দুটো রং না থাকলে কি কি হবে?
স্যারের প্রশ্ন শুনে হইচই থাকা ক্লাসরুমটা যেন সহসাই নীরবতা ভর করেছে। নেহার দিকে ক্লাসের সবাই তাকিয়ে আছে। প্রশ্নটা আসলে কেমন যেন বেশ জটিল শ্রেণীর, কিন্তু নেহা হলো ক্লাসের প্রথম ছাত্রী। সে সবার থেকে একটু বেশি যেন ব্রিলিয়ান্ট। নেহা বলল, অ্যাকচুয়ালি আমি জানি না স্যার, তবে মানুষের মধ্যে রংধনুর 7 রঙই থাকে, অবস্থা বুঝে রঙের পরিবর্তন হয়। কিন্তু রংধনুতে যে 2টো রং নেই তা মানুষের মনের মধ্যে থাকে, সেই 2টো রঙের বিশ্লেষণ চাই, কে বলতে পারবে? স্যার, নিলয় বলবে। রকির কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। নেহা কিছুটা রাগী চোখে তাকায়, কারণ সবসময় নিলয় এমন প্রশ্নের উত্তর দিতে থাকে, আর দিন দিন স্যারের পছন্দের ছাত্র হয়ে যাচ্ছে। স্যার নিলয়ের দিকে তাকায়। নিলয় বিরক্ত হয়ে রকির দিকে চেয়ে আছে, তবে বেশিক্ষণ সে তাকিয়ে থাকতে পারল না। স্যারের অনুমতি পেয়ে নিলয় বসে থেকে উঠে দাঁড়িয়ে বলা শুরু করলো, স্যার, মানুষের মন 2টো রঙে আবদ্ধ, একটি হলো কালো আর একটি হলো সাদা। কালো রঙটি মানুষকে নিকৃষ্ট বোঝায়, আর সাদা রঙের মানুষদের বোঝায় ভালো। সমাজে অনেক বড় মাপের লোক আছে, তাদেরকে বাহির থেকে যেন মনে হবে খুব ভালো, কিন্তু ভিতরে তারা এক একটা মিচকা শয়তান। তাই মানুষের মনে 2টো রঙের আবির্ভাব দেখা যায়, যা রংধনুতে নেই। গুড, ভালোই বলছো। যাই হোক, সবাই এক্সামের প্রিপারেশন নাও, দেখা হবে তাড়াতাড়ি। স্যার সেখান থেকে চলে গেলেন। নিলয় বাকি ক্লাস বলল না, সে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেল। পিছনে রকি দৌড়ে আসছে। নিলয়ের পাশে এসে দাঁড়িয়ে রকি হাঁপাতে হাঁপাতে বলে, নিলয়, তুই এখানে কোথায় থাকিস? কোনো গোপন জায়গাতে? এখানে কেউ আমাকে চেনে না, তাই গোপন জায়গাতে থাকার কোনো মানে হয় না। আমার ম্যাচে থাকবে? না, আমি একা থাকতে পছন্দ করি, আর কোথায় থাকি সেটা আমার নিজের ব্যক্তিগত জায়গা, সেখানে বাইরে কারো প্রবেশ নিষেধ। নিলয় তাড়াতাড়ি ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে আসে। নেহা এসে রকির পাশে দাঁড়ালো। রকির দিকে আগ্রহ সহিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু জানতে পারলে? না, ও কোথাও থাকে না, কে জানে। তোমার বন্ধুর এত ভাব কেন? ও এরকমই কম কথা বলে, তবে কালকের কাজটা কিন্তু নিলয় করেনি। জানি আমি, অবশ্য এটা পরে জেনেছিলাম। আচ্ছা আসি, দেখি ওই খ্যাটটা কতদিন আমাকে পাত্তা না দিয়ে থাকতে পারে। আমিও দেখাবো নেহা কি জিনিস। নিলয় হাঁটছে রাস্তার এক পাশ দিয়ে। হঠাৎ একটি কালো গাড়ি নিলয়ের পাশে এসে থামলো। গাড়ির ভিতর থেকে একজন লোক চিৎকার দিয়ে নিলয়কে থামতে বলে। নিলয় দাঁড়িয়ে যায়। সে লোকটা গাড়ি থেকে নেমে নিলয়ের সামনে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি নিলয়? আচ্ছা, ভার্সিটিতে নতুন? নিজের খেয়াল রেখো, হয়তো ভার্সিটিতে আর না আসতে পারো। যদিও বেঁচে যাও তাহলে আজকের মধ্যে ভার্সিটি থেকে মানে শহর থেকে চলে যাও, না হলে বস তোমাকে মেরে নাজেহাল করে ফেলবে। আমি বসকে বলবো তোমাকে খুঁজে পাওয়া যায়নি, চলে যাও। আচ্ছা, হাসছো কেন? ভালোভাবে আজ বলে গেলাম, এরপর সোজা তুলে নিয়ে যাব। লোকটা আবার গাড়িতে যেয়ে বসে। ড্রাইভারকে ইশারা করে গাড়ি স্টার্ট করার জন্য। কয়েক সেকেন্ড পর গাড়ি স্টার্ট করে লোকটা সেখান থেকে চলে যায়। নিলয় সেখানে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। পকেট থেকে ছোট্ট একটা ফোন বের করলো ও। তারপর কাকে যেন ফোন দেয়। ফোনের ওপাশ থেকে ছেলেটা বলতে থাকে, ভাই চিন্তা নেই, কাজ হয়ে যাবে। ওকে। আর কোনো হেল্প লাগবে? না। নিলয় পরের দিন ভার্সিটিতে আসেনি। ভার্সিটির সামনে গত দিনে 2টো কালো গাড়িতে থাকা ছেলেগুলো দাঁড়িয়ে নিলয়ের অপেক্ষা করেছে। এরাই মূলত নিলয়কে মারতে এসেছে বলা যায়। তুলে নিয়ে যেতে এসেছে, কারণ এই ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হলো প্রিন্সের লোক, যারা 2 দিন ধরে নিলয়ের উপর নজর রেখেছে। নেহা ভার্সিটিতে এসে নিলয়কে খুঁজেছে। কয়েকবার পিছনে তাকালেও নিলয়কে ক্লাসে দেখেনি। ক্যাম্পাসে অনেক জায়গাতে খুঁজেছে নিলয়কে, কিন্তু নিলয় কোথাও নেই। রকির কাছে কয়েকবার জানতে চেয়েছে নেহা। নিলয়ের কোনো খবর রকিও দিতে পারেনি, যদিও রকি নিলয়কে আরও বেশি করে খুঁজেছে, কিন্তু নিলয়ের কোনো হদিস নেই। নিলয় কোথায়? এক্সামের দিন চলে আসলো। সবাই এক্সাম রুমে বসে আছে। খাতা দেওয়া প্রায় শেষ। নিলয় ভার্সিটির সামনে এসে দেখে ছেলেগুলো আজ নেই। দৌড়ে নিলয় এক্সাম রুমে প্রবেশ করলো, তবে পিছনের দরজা দিয়ে সে সবার পিছনের বেঞ্চেই বসলো। অপরিচিত এক টিচার এসে নিলয়ের প্রবেশপত্র চেক করে। খাতা দিয়ে তিনি নিলয়ের থেকে চলে যায়। নিলয় এক্সাম দিয়ে সবার আগে এক্সাম রুম থেকে বেরিয়ে যায়। নিলয় এক্সামের পরের দিন ক্লাসে এসেছে। সবাই যে যার মতো গল্প করছে। নিলয় চুপচাপ বসে ওর নিজের বাবার কথা ভাবছে মা নামের খারাপ একজন মহিলার কথা, যে কিনা নিলয়ের স্যার রুমে প্রবেশ করলেন। হাতে একটি কাগজ, হয়তো সেটার রেজাল্ট কার্ড। উনি চেয়ারে বসে সামনে তাকাতেই দেখে নিলয় মাথা নিচু করে বসে আছে।
নীলয়কে একদিন ক্লাসে না দেখে উনি প্রশ্ন করলেন, তুমি গতদিন ক্লাসে আসলে না যে? একটু অসুস্থ ছিলাম। ওকে, কাল এক্সাম হয়ে গেছে, তার রেজাল্ট আজকে দিচ্ছি। ওকে স্যার। এই সাপ্তাহিক এক্সামে প্রথম কে হয়েছে কেউ কি জানো? মানে বলো তো কে হতে পারে? আমি জানি স্যার, আর সে হলো নেহা। না, প্রথম হয়েছে নিলয় হাসান আর দ্বিতীয় হয়েছে নেহা। সবাই ঘুরে অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো। নিলয় নিজের মতো করে বসে আছে। নেহা আরো অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। সবাই কখনো ভাবতেও পারেনি এমনটা হবে। সবাই জানে নেহার থেকে প্রথম কেউ হবে না, কিন্তু আজ যেন সব ভিন্ন। স্যার বলল, কংগ্রেস নিলয়। নিলয় বসে থেকে উঠে দাঁড়িয়ে একটু মুচকি হাসলো। সবাই যখন বাহ দিচ্ছে তখন নেহা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়ের কাছে ব্যাপারটা অসহ্য লাগছে খুব। ছেলেরা কিছু বলেই দোষ, আর মেয়েরা যে তাকিয়ে আছে টিজ করে তখন সেটা না। কি আজব নীতি। স্যার নিলয়কে প্রশ্ন করলো, নিলয় তুমি নিশ্চয় সারা রাত পড়েছো? আচ্ছা, তোমার বাবা কি করেন? বেঁচে নেই স্যার। ও সরি, তোমার আম্মু কি করেন? মা নামের কথা শুনে নিলয়ের মাথায় রাগ উঠে গেল। বহু কষ্টে নিজেকে সামলিয়ে চুপ করে থাকলো ও। পৃথিবীতে নিলয়ের সবচেয়ে ঘৃণিত শব্দ হলো মা বা নারী। সে মাকে সহ্য করতে পারে না। হাতের আঙ্গুলগুলো সে মুষ্টিবদ্ধ করতে নিল। বেঞ্চে আস্তে আস্তে ঘুষি দিতে থাকে। স্যার আবার জিজ্ঞেস করলো, কি হলো বলো? বেঁচে নেই। তোমার আব্বু আম্মু দুজনেই বেঁচে নেই। সো স্যাড। সরি নিলয়, বাট তোমার পড়াশোনার খরচ কে চালায়? তাহলে আর ওনারা কিভাবে মারা গেলেন? স্যারের প্রশ্ন শুনে নিলয় স্যারের দিকে রাগি চোখে তাকায়, কারণ নিলয় কখনো তার রহস্য বলতে চায় না। আর স্যার বারবার একই রকম প্রশ্ন করছে। তারপর